সো আমাদের আর্থ্রাইটিসের মধ্যে আমরা যখন আমাদের আমাদের রুগীরা যখন আর্থ্রাইটিসের প্রবলেম নিয়ে আসে, তখন আমাদের রুগীদের প্রথম সমস্যার প্রশ্ন থাকে, এরা তো আর হাইড্রোজেন কনস্টিটিউশন বুঝে না, এরা তো আর কোল্ডের সমস্যা বুঝে না। বুঝে কি? বুঝে হচ্ছে আমার এটা কেন হচ্ছে, এই কোয়েশ্চেনটা করে। সো আমরা আর্থ্রাইটিসের বা রিউমেটয়েড আর্থ্রাইটিসের রিউমেটিজমের আমরা কিছু ব্যাপার আমরা দেখে নেই, যেটা আসলে আমাদের বডিতে সাংঘাতিক রকম প্রভাব ফেলে। সো প্রথম কথা হচ্ছে রিউমেটিক পেইনের ডেফিনিশন কি। আমরা তো রিউমেটিজম নিয়ে আজকে কথা বলতেছি। প্রথম কথা হচ্ছে আমাদের রিউমেটিক পেইনের ডেফিনিশন কি। এটা একটা ইনফ্ল্যামেটরি সিচুয়েশন। ইনফ্ল্যামেশনের 5টা সাইন আছে, আমরা জানি, আমরা সবাই এগুলো পড়াশোনা করে আসছি। অথবা এটা ডিজেনারেটিভ ডিজিজ থেকে হইতে পারে। শীতকালে দোনোটাই বাড়ে, ডিজেনারেটিভ ডিজিজের সমস্যাও বাড়ে এবং রিউমেটিজমের সমস্যা তো অনেক বাড়ে। কমন যেই সমস্ত কন্ডিশন গুলা হয়, যেটা হচ্ছে আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, যেটাকে আমরা আরএ বলি। এরপরে অস্টিও আর্থ্রাইটিস থাকে, আমরা ওএ বলি। অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস থাকে, এটাকে আমরা অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস তো বুঝেনি, স্টিফনেস থাকে প্রচন্ড রকম সার্ভিক্যাল সাইডে, স্পেশালি পিঠের দিকে, ঘাড়ের দিকে। ফাইব্রোমায়ালজিয়া থাকে। ফাইব্রোমায়ালজিয়া এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটাও বাড়ে। এগুলা সবগুলা বাড়ে। এখন এই সবগুলা যে বাড়ে, এই সবগুলা বাড়ার কারণ কি? কারণ আছে এবং কারণ জানতে হবে। আজকে তো 1 ঘন্টার ক্লাস, এত সময় নেই। কিন্তু আমরা চাইলে আমরা এই কারণগুলো যদি আমাদের মানে আমরা যদি ধরে রাখতে পারি, আমাদের অনেক উপকার হবে, অনেক উপকার হবে। কারণ এই কারণ ধরে ধরে রেমেডি বের করার টেকনিক আছে। ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কারণগুলা জানি। সো ফার্স্ট কারণ হচ্ছে আমাদের যখন ব্যারোমেট্রিক প্রেশার চেঞ্জ হয়, তো যখনই আমাদের এটমসফিয়ারে, আমাদের ওয়েদারের মধ্যে, ওয়েদারের ওয়েদারের টেম্পারেচার, আমাদের শরীরের টেম্পারেচার নেমে যায়, ঠিক আছে, তখন কি হয়? তখন যেটা হয় যে আমাদের জয়েন্টের অ্যারাউন্ডে, আমাদের জয়েন্টের চারপাশে যে টিস্যু আছে, এই টিস্যু স্লাইটলি এক্সপ্যান্ড করে। এই টিস্যু স্লাইটলি এক্সপ্যান্ড করে এবং এটা এক্সটার্নাল প্রেসারে, মানে এই টিস্যুর মধ্যে টেনশন তৈরি হয়। এটা কখনো কখনো এক্সপ্যান্ড করে, কখনো কখনো রিডিউস করে। এটা হচ্ছে প্রধান কারণ, একটা বিরাট কারণ। ঠিক আছে? এই এক্সপ্যানশন যেটা করে, এটা আমাদের জয়েন্টের ক্যাপসুলে এবং মানে এর পাশে পাশে যে সফট টিস্যু আছে, এটার মধ্যে আমাদের ইনফ্ল্যামেশন তৈরি করে। এই কারণে আমাদের এক ধরনের ব্যথা আমাদের এই কারণ থেকে আসে। এখন এখানে কি হয়? যখন জয়েন্ট ক্যাপসুল সেন্সিটিভ হয়ে যায়, তখন আমাদের কি হয়? আমাদের যে সাইনোভিয়াল মেমব্রেন আছে, এখানে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয়, এটা হয় যেটা আপনারা দেখবেন, মেটাকার্পাল জয়েন্ট, মেটাকার্পাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেগুলো আছে, এগুলো ইনফ্ল্যামেশনের মধ্যে পড়ে যায়, আপনারা যদি অ্যানাটমিক্যালি জানতে চান। ঠিক আছে? এবং পেশেন্টরা যাদের যাদের ইনফ্লেম সাইনোভিয়াম আছে, মানে যে সাইনোভাইটিস এর মতন কাহিনী আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে বা রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, এখানে প্রচন্ড রকম ফ্ল্যাকচুয়েশনে ভুগে, প্রচন্ড ফ্ল্যাকচুয়েশনে ভুগে। আচ্ছা, এই ব্যারোমেট্রিক প্রেসার যেমন ধরেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন 22 ডিগ্রি বা 21 ডিগ্রিতে নেমে আসে, 3 ডিগ্রির মতো নেমে আসে, মানে 3 ডিগ্রির মতো নেমে আসলে যেটা হয়, এটা হচ্ছে যে ইফেক্টটা অনেক অনেক বেশি হয়। ইফেক্টটা অনেক বেশি হয়। তো যখন এটা হয়, ঠিক আছে, এটা হয় কি, ইন্ট্রা আর্টিকুলার প্রেশারটাকে আমাদের বাড়ায় দেয়। ভিতরের আর্টিকুলেশনের যে প্রেশার, আমি যে এটা করতেছি, এখানে একটা প্রেশার তৈরি হয়, এই প্রেশারটা বেড়ে যায়। ইন্টারআর্টিকুলার প্রেশার বাইরে গেলে আমাদের এই জয়েন্টে ডিসকমফোর্ট শুরু হয়, স্পেশালি আমাদের রিস্টে, আমাদের হাঁটুতে স্পেশালি খুব বেশি ডিসকমফোর্ট তৈরি হয়। ঠিক আছে? আমাদের আমাদের মাজায়, আমাদের কোমরে প্রচন্ড রকম প্রেশার তৈরি হয়। কেমন? এরপরে শীতে আরেকটা প্রবলেম হয়, এটা হচ্ছে আমাদের যেই টিস্যু গুলো দিয়ে যে ব্লাড যায়, এই ব্লাড গুলো ঠিক মতো যাইতে পারে না। যাইতে পারে না কেন? কারণ হচ্ছে আমাদের
ভ্যাসোকনস্ট্রিকশন হয়। আমাদের যে ব্লাডের যে ভেসেল আছে, এই ভেসেল কনস্ট্রিকশন হয়। এটা চিকন হয়ে আসে। চিকন হয়ে আসলে কি হয়? ঠিক আছে? এটা এটা একটা বিরাট প্রবলেম তৈরি করে। ঠিক আছে? এটা যেটা তৈরি করে এটা তখন হাইপোথ্যালামাসকে বলে। হাইপোথ্যালামাস মানে হচ্ছে আমাদের মানে লিডিং এন্ডোক্রাইন সিস্টেমের সবচেয়ে লিডিং হরমোন ট্রান্সমিটার। হাইপোথ্যালামাস আসলে নিউরো ট্রান্সমিটার। হাইপোথ্যালামাসকে সে কি বলে? সে বলে যে তুমি আরো এপিনেফ্রিন রিলিজ করো। যখনই নরএপিনেফ্রিন সে এক্সট্রা নরএপিনেফ্রিন রিলিজ করে তখন যেটা হয় এটা কিন্তু মানে সে আরো বেশি পরিমাণ মাসল, ব্লাড ভেসেল এগুলার মধ্যে ব্লাড সার্কুলেশন ন্যারো ডাউন করে, আরো কমে ফেলে। কারণ তখন আসলে যেটা হয় মানে মেডিকেলি যেটা হয়, অ্যালোপ্যাথিক্যালি মানে মেডিকেল সায়েন্স এ যেটা হয়, এটা হচ্ছে হাইপোথ্যালামাস উল্টাপাল্টা সিগন্যাল দেয়। মূল কথাটা হচ্ছে এটা। এবং এতে যেটা হয়, এটাতে ব্লাড ফ্লো যখন রিডিউস হয়, তখন জয়েন্টে এবং লিগামেন্টে আমাদের ব্লাড সুপারফিশিয়াল টিস্যুতে ব্লাড ফ্লো অনেক কমে যায় এবং ওইখান থেকেও আমাদের পেইন তৈরি হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন আমরা আজকে ভিটামিন ডির কথা বলবো, তখন আমরা বুঝবো যে আপনি এই কথাগুলো আমরা কেন বলতেছি। আপনি পৃথিবীতে কোনো ধরনের কোনো ধরনের মেডিসিন সিস্টেম পাবেন না যে মেডিসিন সিস্টেম বলতে পারবে যে আমি জয়েন্ট পেইন একা কমায় দিতে পারি। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট টু রিমেম্বার। কোনো মেডিসিন সিস্টেম পাবেন না। আপনি পিসিএম এ যাবেন, আপনি আয়ুর্বেদাতে যাবেন, আপনি সিদ্ধাতে যাবেন, আপনি হোমিওপ্যাথিতে যাবেন, আপনি অ্যালোপ্যাথিতে পাবেন না। ঠিক আছে? আমরা এমন রোগী পাই যে গ্যাবাপেন্টিন হচ্ছে সবচেয়ে বড় রিউমেটয়েড আর্থ্রাইটিস এর সবচেয়ে বড় মেডিসিন তৈরি মানে করা হয়। গ্যাবাপেন্টিনে পেশেন্ট ভালো থাকে না। কেন ভালো থাকে না? কারণ হচ্ছে এই যে কজেশন গুলা এগুলা আসলে কভার করে না। দেখাচ্ছি কিভাবে কভার করে না। এখন এই যে ভাসোকনস্ট্রাকশন হয় ভাসোকনস্ট্রিকশন হয়। এই ভাসোকনস্ট্রিকশন এ কি হয়? এটাতে রিউমেটিক পেইন এর মধ্যে গিয়া হয়। এটা হচ্ছে ব্লাড ফ্লো কি করে? এটাতে সে ব্লাড কি করে? ব্লাড তো অক্সিজেন ডেলিভার করে। ব্লাড নিউট্রিয়েন্ট ডেলিভার করে। ঠিক আছে? এবং মাসল হেলথ এবং জয়েন্টের হেলথ তো ব্লাড ঠিক রাখে। এখন সে তো ব্লাডই ঠিক মতো পায় না। এ কেমনে ঠিক রাখবে? সো এখানে কি হইতে থাকে? যত বেশি শীত পড়তে থাকে, তত বেশি মাইক্রো ড্যামেজ হইতে থাকে। তত বেশি মাইক্রো ছোট, ছোট ড্যামেজ হইতে থাকে। এবং যত বেশি মানে ড্যামেজ হয়, ঠিক আছে? তত বেশি কি হয়? তত বেশি যেটা হয় যে ল্যাকটেটের মতো বা এই ধরনের আরো কিছু ব্যাপার আছে, এগুলা মেটাবলিক ওয়েস্ট জমা হয় এবং ওইটা জমা হইয়া আরো বেশি পরিমাণ পেইন তৈরি করে। ঠিক আছে? আরো বেশি পরিমাণ পেইন তৈরি। এটা কিন্তু সিভিয়ার জিনিস। এই রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, শীত মানে ইট শুড নট বি অনলি বি মানে থট অফ যে এই হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন কোল্ড আমরা এইভাবে ভাববো না। আমাদের কাছে এখন সায়েন্টিফিক প্রুফ আছে। হচ্ছেটা কি এটা আমরা জানি। আমাদের কাছে সিটি স্ক্যান আছে। আমাদের কাছে বহু কিছু আছে। বহু সিস্টেম আছে। ঠিক আছে? এখন মাসল এবং জয়েন্টের স্টিফনেসটা কখন হয়? মাসল এবং এই ভাসোকনস্ট্রিকশন এর কারণে আমাদের মাসল এবং জয়েন্টের স্টিফনেসটা কখন হয়? যখন আমাদের ব্লাড সার্কুলেশন 25 এর নিচে কমে যায়। চিন্তা করেন ব্লাড সার্কুলেশন যেখানে 100% থাকবে সেখানে 25 এর কাছাকাছি চলে করতেছে। এবং এই স্টিফনেস কি করে? স্টিফনেস জয়েন্টকে নাড়াচাড়া করতে দেয় না। এটার কারণ কি? কারণ হচ্ছে ব্লাড যায় না। ঠিক আছে? এবং তখন সে কি করে? রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এর মতো লক্ষণ তৈরি করে। যেটাকে আমরা এগুলা নামে ডাকি। এই হচ্ছে একটা কথা। এখন এটা তো শুধু গেল জয়েন্টে। এখন আরো আছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম এসে কি করে? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যেটা করে এটা হচ্ছে আপনি টোতে পেইন দেখেন না? আপনি বিভিন্ন জায়গায় পেইন দেখবেন এবং হাইপার সেনসিটিভনেস দেখবেন। টাচ করলে আর্নিকার কথা মনে করেন। টাচ করলে লাফ দিয়ে উঠে পেশেন্ট। ঠিক আছে? এই কাহিনীটা হয়। এই ব্লাড না যাইতে এই কাহিনীগুলা হয়। ঠিক আছে? হ্যাঁ? এই কাহিনীগুলা হয়। এখন যখন আমাদের এগুলা হয়, তখন রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট এর মধ্যে আমাদের কি হয়? রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট এর মধ্যে আমাদের ভাস্কুলারাইজেশন কম থাকে, আমাদের এখানে কম যায় এবং এইভাবে করতে রিডিউস সার্কুলেশন হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট এর মধ্যে। আর মানে কোল্ড ইনডিউস যত বেশি কোল্ড হবে, যেমন এখন দিনাজপুরের মানুষ বা লালমনিরহাটের মানুষ, এদের কি হচ্ছে? এদের ওইখানে ইসকেমিয়া হচ্ছে।
ওইখানে একদমই ব্লাড ফ্লো কম হচ্ছে, 9 ডিগ্রি 8 ডিগ্রির মধ্যে বসে আছে, শরীরে জামা নাই। ঠিক আছে, ওইখানে কি হবে, ব্লাড ফ্লো কমে যাবে। কারণ কি, কারণ হচ্ছে ব্লাড ফ্লো তখনই হবে যখন সে বডির কোর টেম্পারেচারের সাথে সে কোপ আপ করতে পারবে। ঠিক আছে, আমাদের বডির কিন্তু একটা কোর টেম্পারেচার আছে। আমাদের যখন জ্বর হয় তখন কি হয় আসলে, আমাদের যখন জ্বর হয় তখন আমাদের বডির কোর টেম্পারেচারটা কমে যায়। কোর টেম্পারেচার কমে গেলে হাইপোথ্যালামাস তখন কি করে, বাড়ায় দেয়। আমরা তো বোকার মতো না পা খাই। ঠিক আছে, হাইপোথ্যালামাস এটা বাড়ায় দেয়, তখনই আমরা মনে করি যে আমাদের আসলে জ্বর হচ্ছে। না, এই কাহিনীগুলা হয়। এখন এর আরেকটা প্রবলেম হচ্ছে, এটা ভয়ঙ্কর প্রবলেম, এইটা সবচেয়ে মারাত্মক প্রবলেম। এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড গুলা যেগুলা আছে, যেমন ধরেন হাঁটুতে আছে, আপনার এলবোতে আছে, ইয়াতে আছে, বিভিন্ন জয়েন্টে যেখানে আছে, এটা ঠিক হয়ে যায়। ওইটা ওইটা মানে এটাকে কি বলবো, ওইটা একটু মানে ঠিক হয়ে যায়, ঠিক বাংলাটা মানে মনে আসতেছে না, ঠিক হয়ে যায়। যখন সাইনোভিয়াল ফ্লুইডটা ঠিক হয়ে যায় বা মানে ভারী হয়ে যায়, তখন যেটা হয় এটা হচ্ছে, তখন কোল্ড ইফেক্টের কারণে ওই জয়েন্ট গুলোতে ফ্রিকশন তৈরি হয়। ঠিক আছে, ওই কারণে বলে যে এই যে ঠান্ডা পড়লে হাঁটুর ব্যথা আমি নড়তে পারি না, কারণ ফ্রিকশন হচ্ছে। ঠিক আছে, এবং এজ এ রেজাল্ট ওইখানে যেটা হয়, ওইটা হয় যে যত বেশি ওয়েট বেয়ারিং জয়েন্ট হবে, যেমন হিপ থাকবে, যেমন নি থাকবে, এই সমস্ত জায়গায় আরো বেশি পরিমাণ পেইন বেড়ে যায়, হাইটেন্ড পেইন, হ্যাঁ, পেইন বেড়ে যায়। এটা হচ্ছে, এগুলো হচ্ছে মানে ইয়েতে। এখন আমাদের মানে এই যে সাইনোভিয়াল ফ্লুইডের যে জয়েন্ট ফাংশন, জয়েন্টে যে আমাদের সাইনোভিয়াল ফ্লুইডের যে ফাংশন, এই ফাংশন গুলার কিন্তু ব্যাপক পরিমাণ ইয়ে আছে। এখন এগুলা কি করে, এক ধরনের অ্যাসিড আছে, এরা কি করে, এরা কিন্তু ভিসকোসিটি দিয়া করে। এক ধরনের ওয়াটার নিউট্রিয়েন্টস আছে, এগুলা কিন্তু সবই কিন্তু আমাদের এই যে শীতের কারণে ব্যাপক পরিমাণ ইমপ্লিকেটেড হয়। যেমন, হ্যাঁ, আমরা তো রুগী দেখার আগে আমাদের সবচেয়ে মাথায় আসে যে রুগীটা ঢুকতেছে, আমরা আসলে ওষুধ দিব কি। হ্যাঁ, কিন্তু আসলে এই জিনিসগুলো আমরা মনে রাখি না। এই জিনিসগুলো না মনে রাখার কারণে আমরা অনেক সময় কিন্তু ফেলিউরের মুখোমুখি হই। ঠিক আছে, কোল্ড টেম্পারেচারে আমাদের মলিকিউলার মোবিলিটিও কমে যায়, আমাদের যে মানে ইয়াগুলা আছে, মলিকুলার মোবিলিটি কমে যায়, সাইনোভিয়াল টিস্যুতে সমস্যা হয়, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং এই জিনিসগুলা যত বেশি মাথায় রাখবো, তত বেশি এগুলো আমি একটু আগে গেলাম, কারণ আমি ভিটামিন সি ডি এর উপরে অনেক বেশি বলবো। তো এখানে এইভাবে করতে 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 আমার কি হয়, আমার পেইন পারসেপশন বেড়ে যায়। কারণ যত বেশি আমার নার্ভ ফাংশন কমে যাবে, তত বেশি আমার পেইন পারসেপশন বাড়বে। ঠিক আছে, এবং তখন আমার কি হয়, এই শীতের মধ্যে রংপুর, লালমনিরহাট এই সমস্ত এরিয়াতে যে মানুষগুলো আছেন, মানে অনেক শীত যেখানে পড়ে, যেখানে ধরেন বাংলাদেশে নর্মাল গরম, নর্মাল টেম্পারেচার থাকে 36 ডিগ্রি, এখান থেকে যদি 22 আসে, এটা অনেক বেশি। আপনার 3 ডিগ্রি টেম্পারেচারের মানে ইয়াতে তো অনেক বেশি, অনেক কিছু হয়ে যায়, তাই না? তো এখানে ফাইব্রোমায়ালজিয়ার মতো ইয়া করে দেখবে, সারা শরীরে ব্যথা, সারা শরীরে ব্যথা, এবং যে ফাইব্রোমায়ালজিয়া কিন্তু অনেক লম্বা সময় ধরে থাকে, কারণ ওগুলো তো ট্রিটমেন্ট নাই, ফাইব্রোমায়ালজিয়া তো ওইভাবে ট্রিটমেন্ট হয় না। ঠিক আছে, সো বিহেভিয়ারাল এনভায়রনমেন্টাল মানে কিছু ফ্যাক্টর আছে, ডাম কন্ডিশনে সিমটম ওর্স করবে, সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার আছে, এগুলা এগুলা আছে, আমি আমি স্লাইডটা দিয়ে দিব, আপনারা বেশি পরিমাণ ভালো করে পড়বেন। ম্যানেজমেন্ট কি করব, ম্যানেজমেন্ট যেটা করব সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই রোগীগুলাকে আমার এক্সারসাইজের মধ্যে পাঠাইতে হবে। এটা কিন্তু কোনো মাপ নাই, এই রোগীগুলাকে আমার এক্সারসাইজের মধ্যে পাঠাইতে হবে, এই রোগীগুলা এক্সারসাইজ করবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এদেরকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সাপ্লিমেন্ট বা খাবার দিতে হবে। ঠিক আছে, আপনি পেইন কমাইতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু পেইন কমাইতে পারবেন না, আদারওয়াইজ রুগীর 50% 40% এর পরে আপনি চিন্তা করবেন হোমিওপ্যাথি ওষুধ কাজ করতেছে না কেন। আর হোমিওপ্যাথি ওষুধ কাজ করতেছে না কারণ তার মেনটেনিং ফ্যাক্টর রয়ে গেছে। ভাসো কনস্ট্রিকশন যখন থাকবে, মানে ভেরি ফিউ, দেয়ার আর ভেরি ফিউ হোমিওপ্যাথিক মেডিসিন যে সরাসরি ভাসো কনস্ট্রিকশনের উপরে কাজ করতে পারে, ভেরি ফিউ। নাম মানে কয়েকটা বলা যাবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, আর দ্বিতীয়ত যেটা করতে হবে, প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাইতে হবে।
এটা খুবই ইম্পর্টেন্ট। এখন ভিটামিন ডি এর ক্ষেত্রে একটা কঠিন কথা বলে দেই। ভিটামিন ডি এর ক্ষেত্রে যেটা কঠিন কথা, এটা বাংলাদেশের মানুষরে বললে হয়তো অনেকে হয়তো একটু কষ্ট পাবেন। বাট এটা কিন্তু ফ্যাক্টর। ভিটামিন ডি এর ক্ষেত্রে যেটা কঠিন কথা, সেটা হচ্ছে যারা কালো মানুষ, ঠিক আছে? যাদের শরীরের রং কালো, এদের কিন্তু বডিতে ভিটামিন ডি মেটাবলাইজ হয় না সূর্যের থেকে। ঠিক আছে? কালো মানুষ যারা, যাদের রং শ্যামলা, যারা ফর্সা না, তারা কিন্তু ভিটামিন ডি সূর্যের থেকে পায় না। বলতে গেলে পায়ই না। লাইক 8%। মানে একজন ফর্সা মানুষ যতটুকু ভিটামিন ডি পাবে সূর্যের থেকে, একটা কালো মানুষ তার তুলনায় 8% পাবে। সো যারা কালো মানুষ বা যারা শ্যামলা মানুষ, তারা কিন্তু ভিটামিন ডি পায় না। এবং যেহেতু তারা ভিটামিন ডি পায় না, ভিটামিন ডি ছাড়া ভিটামিন ডি নিয়ে আমরা যত বেশি কথা বলবো, তত কম কথা বলা হবে। ভিটামিন ডি নিয়ে সকাল ৯টার থেকে বিকাল ৫টা পর্যন্ত ২-১ দিনের একটা সেমিনার করা যাইতে পারে। ভিটামিন ডি এমন একটা জিনিস, এমন একটা ভিটামিন, এই ভিটামিন ডি তে আমাদের আপনারা যদি কেউ ইউরোপে থাইকা থাকেন, আপনারা যদি কেউ আমেরিকায় থাইকা থাকেন, আপনারা দেখবেন হার্টের রোগীকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা হয়। আপনারা দেখবেন কিডনির রোগীকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা হয়। ডায়াবেটিসের রোগীকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা হয়। যাদের প্রোস্টেট ক্যান্সার থাকে, 60% প্রোস্টেট ক্যান্সারের কেসে ভিটামিন ডি দেওয়া হইলে 60% প্রোস্টেট ক্যান্সারে যেটা হয়, এটা হচ্ছে যে তার প্রোস্টেট ক্যান্সার মেটাস্ট্যাটাইজ হয় না। ঠিক আছে? 78% হার্টের রোগীকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে হয়। মানে করা হয় এবং এতে 78% ভিটামিন হার্টের রোগী ভালো থাকে। ঠিক আছে? তার এরপরে আর কার্ডিয়াক ফেইলিউর হয় না, অ্যারেস্ট হয় না। ঠিক আছে? এই ভিটামিন ডি আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ? এবং যত বেশি ভিটামিন ডি নিয়ে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই। ভিটামিন ডি এমন একটা ভিটামিন, এই কথাটা আমি ভুলে গেছিলাম। সরি, কথাটা বলা ১ম এ উচিত ছিল। ভিটামিন ডি এমন একটা ভিটামিন, আপনি একটা বায়োমার্কার, আপনি পেশেন্টের শরীর থেকে ব্লাড নিবেন, তার ভিটামিন ডি টেস্ট করবেন। তার ভিটামিন ডি এর লেভেল যদি খারাপ হয়ে থাকে, আপনি বুইঝা ফেলতে পারবেন তার কি আছে। আমরা বলি যে একটা বায়োমার্কার যদি টেস্ট করতে হয়, একটা ব্লাড মার্কার যদি টেস্ট করতে হয়, ভিটামিন ডি, নো সিবিসি-টিবিসির দরকার নাই। ভিটামিন ডি টেস্ট করেন। কারণ যেই বেটার ভিটামিন ডি ঠিক নাই, যত বেশি পরিমাণ আপনার ভিটামিন ডি কম হবে, তত বেশি পরিমাণ নন ডায়াবেটিক রোগীর ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে। একটা রুগীতে ধরেন যেই পরিমাণ ভিটামিন ডি থাকার কথা, ধরেন একটা ৩৫ বছরের যুবকের বডিতে যেই পরিমাণ ভিটামিন ডি থাকার কথা, তার বডিতে যদি তার থেকে লাইক 10% to 15% ভিটামিন ডি কম থাকে, সাথে কি হবে? তার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে। আর ডায়াবেটিস হওয়ার আগে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হবেই। যাদের টানা টিউবারকুলোসিস আছে, বাবার টিউবারকুলোসিস ছিল, মায়ের টিউবারকুলোসিস, এখন নিজের টিউবারকুলোসিস, কিছুদিন পরে ছেলের টিউবারকুলোসিস। প্রোটেক্ট করে দিতে পারে ভিটামিন ডি। যাদের ফ্যামিলিতে হেরিডিটারি কিডনি ডিজিজ আছে, এদের জন্য ভিটামিন ডি অসম্ভব ইম্পর্টেন্ট। এদের জন্য ভিটামিন ডি অসম্ভব রকম ইম্পর্টেন্ট। যাদের বোনের মধ্যে গ্যাঞ্জাম আছে, যাদের যাদের এই হাড়ের মধ্যে অস্টিওপেনিয়া আছে, অস্টিওপোরোসিস আছে, এই সমস্ত সমস্যা যাদের আছে, ওইখানে স্লিপ ডিস্কের গ্যাঞ্জাম আছে, উপরে কি জানি অ্যানকিলাইজিং স্পন্ডিলাইটিস এর ব্যাপার আছে, তাদের জন্য আমরা ভিটামিন ডি কে ফরজ মনে করি। এবং এটা আনটিল এন্ড আনলেস এটা কিন্তু সূর্যের থেকে পাবে, যারা ঢাকায় থাকে, স্পেশালি যারা গ্রামে থাকেন তাদের কথা ভিন্ন। আবার তারা কালো হইলে তাদের কথা বাদ। কালো মানুষ ভিটামিন ডি পায় না সূর্যের থেকে। তাহলে কি করতে হবে? সরি। তাহলে কি করতে হবে? তাহলে আসলে আমাদেরকে এই জিনিসটা নিয়ে অনেক মানে এই জিনিসটা পেশেন্টের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই জিনিস পেশেন্টের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যে, "বাবারে, তোমার যদি ভিটামিন ডি ঠিক না থাকে, তোমারে কিন্তু আমি সুস্থ করতে পারব না।" কারণ ভিটামিন ডি সবচেয়ে ইম্পোর্টেন্ট বায়োমার্কার। সোরিয়াসিসে আপনি ভিটামিন ডি দেন। সোরিয়াসিসে, লেট মি টেল ইউ, সোরিয়াসিসে আপনি ভিটামিন ডি দেন।
যে সমস্ত ফ্যামিলিতে আলঝেইমার্স হয়, যে সমস্ত ফ্যামিলিতে ডিমেনশিয়া হয়, 40 টু 30 35 টু 40% রোগী আলঝেইমার্স বা ডিমেনশিয়া নিয়ে কখনো ওদের ম্যানিফেস্টই করে না। কারণ হচ্ছে তাদের বডিতে অ্যাডিকুয়েট ভিটামিন ডি দেওয়া আছে। হার্ট মাসল দুর্বল। বয়স্কদের হার্ট হাইপারট্রফি অফ দ্য হার্ট হচ্ছে। আমরা রুব্রিক আছে না আমাদের হাইপারট্রফি অফ দ্য হার্ট? আপনি ভিটামিন ডি দেন। আপনি তখন তাকে ভিটামিন কে দেন। ভিটামিন কে প্লাস আর ভিটামিন ডি একসাথে দেন। কারো স্ক্যাবিস আছে তাকে আপনি ভিটামিন সি দেন। কারো ক্যান্সার আছে তাকে আপনি ভিটামিন সি, ভিটামিন ডি 1000 এমজি পার ডে দেন। মানে ১ গ্রাম করে দেন পার ডে। মেটাস্ট্যাটিসেশন হয় না। এবং অনেক কেস আমি আপনাদেরকে দেখাইতে পারি। অ্যালোপ্যাথিক কেস কিন্তু। ল্যান্সেটের মতো আসার মতো কেস। যে ওরা ভিটামিন ডি দিয়ে কি করে। কোভিড এ আমি ইন্ডিয়ার কথা জানি না। কিন্তু ইউরোপে, আমেরিকায় এটা কল্পনাও করা যায় না কিভাবে তারা ভিটামিন সি এবং ভিটামিন ডি ইউস করছে। অথচ আমরা অস্টিওপোরোসিস এর রোগীদেরকে যাদের সবচেয়ে বেশি দরকার, তাদেরকে আমরা ভিটামিন ডি প্রেসক্রিপশন করি না। কেন করি না? এটা হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ। ইটস এ কমপ্লিটলি সুইসাইডাল থিং। কারণ আমার ওষুধ তো ইনফ্লামেশন কমাইতে পারতেছে। আমার ওষুধ স্যাক্রোলাইটিস এর পেইন কমায় দিতে পারতেছে। তাইলে আমি যদি তারে একটা মেইনটেইনিং ফুড, সাপ্লিমেন্ট মানে ফুড। আমি যদি তাকে একটা মেইনটেইনিং ফুড দেই, আমি তারে বলি না যে আপনি মাংস খাবেন না। আমি তো তারে বলি। আমরা ডায়াবেটিক ইনসুলিন রেজিস্ট্যান্স এ বলি না যে আপনি ভাই কিছুদিন অ্যাপল সাইডার ভিনিগার খান। আমরা বলি তো। তো হ্যানিম্যান কিন্তু ফুড অ্যান্ড রেজিমেন এর উপরে অনেক বেশি জোর দিছেন। আমরা আইসা এই ভিটামিন গুলা নিয়া আমাদের আইডিয়া কম থাকার কারণে বা আমাদের গোঁড়ামির কারণে হোয়াটএভার ইট শুড বি ইট শুড বি অ্যাকচুয়ালি মানে এটা রিথিংক করতে হবে। এটা চিন্তা করতে হবে যে করতেছিটা কি? কারণ NHS এর ন্যাশনাল হেলথ সার্ভিস এর ইংল্যান্ডের NHS এর ওদের স্টাডি আছে। ওদের স্টাডি আছে যে সে অস্টিও আর্থ্রাইটিস এর পেইন, সে সে রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেইন, অস্টিও আর্থ্রাইটিস এর পেইন সে 40% পর্যন্ত রিডিউস করে রাখতে পারতেছে। এবং এটা ইনসুলিনের মতো। এটার কারো কোনো পেটেন্ট নাই। এটা ফাইজার এর প্রোডাক্ট না। এটা ইনসুলিনের মতো। আপনার বাইরের ভিটামিন ডি আপনি এই যে বাংলাদেশে কত কোম্পানি আছে। ইবলিসিনার ভিটামিন ডি আছে, ১,০০০ ইউনিট আছে, ২,০০০ ইউনিট আছে, ২০,০০০ ইউনিট আছে। আমি লিখি। আমি তো অলমোস্ট এভরিডে লিখি। তা আপনি কেন লিখবেন না? কারণ আমরা আসলে জানি না। সো ভিটামিন ডি তে যেটা হয়, ভিটামিন ডি তে ১ম যেটা হয়, ভিটামিন ডি আসলে ২ রকম। ভিটামিন ডি2 একটা, ডি3 একটা। ভিটামিন ডি2 একটা, ডি3 একটা এবং ভিটামিন ডি2 টা আমরা প্ল্যান্ট থেকে পাই। ভিটামিন ডি3 টা আমরা স্কিন এর মধ্যে গিয়ে এটা সিনথেসাইজ হয়। সূর্যের আলো থেকে সিনথেসাইজ হয়। ভিটামিন ডি সরাসরি লিভারে যায়। লিভারে যায় আর সে মানে 25 হাইড্রোক্সাইড ভিটামিন ডি তৈরি করে। সে কিডনিতে মেটাবলাইজ হয়। সে কিডনিতে মেটাবলাইজ হয়ে সে অ্যাক্টিভ ফর্মে থাকে। চিন্তা করেন। ব্যাপারটা শুধু একটু চিন্তা করেন। ভিটামিন ডি কি করে? সে মূলত ক্যালসিয়াম এবং ফসফেট রেগুলেশন করে। সে সে ক ক্যালসিয়াম অ্যাবসর্পশন পেটের মধ্যে ক্যালসিয়াম অ্যাবসর্পশন বাড়ায় দেয়। যাতে আপনার হাড্ডি ক্যালসিয়াম পায়। ঠিক আছে? সে জয়েন্ট সাপোর্ট, জয়েন্টের পেইন, জয়েন্টের ইনফ্লামেশন, ভিটামিন ডি 55% পর্যন্ত জয়েন্ট পেইন কমায় রাখতে পারে। এটা রিসার্চ। দ্যাটস দ্যা মানে there is no joke about it. এটা $10 মিলিয়ন দিয়ে রিসার্চ করা জিনিস না। কারণ ভিটামিন ডি কারো একার প্রপার্টি না। বাংলাদেশে ইবনে সিনাও ভিটামিন ডি বানায়। ড্রাগ ইন্টারন্যাশনাল ও ভিটামিন ডি বানায়। তাই না?
সে কার্টিলেজ প্রোটেক্ট করে, সে হাঁটুর কার্টিলেজ প্রোটেক্ট করে, সে আপনার বোন কার্টিলেজ প্রোটেক্ট করে। এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি আমি আগেই বলছি 40% পর্যন্ত পেইন কমিয়ে ফেলতে পারে যদি কাউকে ঠিক মাত্রায় ভিটামিন ডি দেওয়া হয়। 40% ক্যান ইউ বিলিভ? মানে 40%। সে আপনি একটা হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি তারে ওষুধ দিলেন, আল্লাহ না করুক আপনার ওষুধটা ভুল হইছে। আপনি তাকে ভিটামিন ডি সাথে প্রেসক্রিপশন করে দেন। তার 40% পেইন 15 দিনের মধ্যে কমে যাবে। ভিটামিন ডি কাজ শুরু করতে 15-20 দিন সময় লাগে। কমপ্লিটলি সিনথেসাইজ হয়ে বডিতে কাজ শুরু করতে। সে বোন রিমডেলিং করে। তার মানে হচ্ছে সে বোন ফর্মিং সেল তৈরি করে। সে বোন লস প্রিভেন্ট করে। সে বোনের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, স্ট্রাকচারাল বাড়ায় দেয়। শুধু একটু চিন্তা করেন। যাদের ভিটামিন ডির প্রচন্ড রকম ডিফিসিয়েন্সি থাকে তাদের বডিতে সবচেয়ে বেশি যে রোগটা আসে এটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস আসে। বোনের ইয়েতে ভিটামিন ডি নিয়ে আমি তো বলছি ২ দিনের একটা সেমিনার করা যাবে 9 to 5 সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা। ওইটা নিয়ে আমি মানে লিভারে কি করে শুধু এতটুকু বললেও মনে হয় ২-১ ঘন্টা লাগবে। অস্টিও আর্থ্রাইটিস করে। ভিটামিন ডি, লো ভিটামিন ডি লেভেল যাদের থাকে এদের অস্টিও আর্থ্রাইটিসে এদের ক্রনিক ইনফ্লামেশন শুরু হয়ে যায় এবং ইউ ক্যান নট প্রোটেক্ট ইট, ইউ ক্যান নট লেসেন দ্য পেইন। এবং যত বেশি ভিটামিন ডি শরীরে বডিতে কম থাকবে তত বেশি আপনার পেইন টলারেন্স লেভেল কম থাকবে, তত কম আপনার পেইন টলারেন্স থাকবে। রিউমেটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে 70% পেশেন্টকে দেখা গেছে ভিটামিন ডি ডিফিসিয়েন্ট। ক্যান ইউ বিলিভ? ১০ জন রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট পাইছেন, ৭ জন হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্ট। তার ভিটামিন ডি যদি আপনি চেক করেন। এবং যাদের ভিটামিন ডি এডুকেট থাকে, যাদের ভিটামিন ডি ঠিক থাকে বডিতে, তাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এর প্রোগ্রেস স্লো হয়ে যায়। আপনি হোমিওপ্যাথি ওষুধ আর অ্যালোপ্যাথি ওষুধ দেন আর না দেন, আপনি গ্যাবাপেন্টিন দেন আর না দেন, আপনি কস্টিকাম দেন আর না দেন, রুটা দেন আর না দেন, নো ম্যাটার। সো ভিটামিন ডি লেভেল টেস্টিং করতে গেলে, ভিটামিন ডি লেভেল যদি টেস্টিং করতে হয় তখন যদি আমরা পাই, এখানে এনজি আছে, ন্যানোগ্রাম পার মিলিলিটার আছে। বাংলাদেশে এনজিএমএল হয় না, ন্যানোগ্রাম পার মিলিলিটারের টেস্টিং হয় না। বাংলাদেশে টেস্টিং হয় হচ্ছে এমএমওএল। সো এনজিএমএল কে ২.৫ দিয়া গুণ দিলে যা আসে ওইটা হচ্ছে এমএমওএল। তার মানে হচ্ছে যেটা হচ্ছে 20 এনজিএমএল আছে সেটা বাংলাদেশে আসবে 50 পর্যন্ত যদি থাকে আপনার কাছে বুঝতে হবে যে এটার মধ্যে এটা সম্পূর্ণভাবে ডিফিসিয়েন্ট। আমরা এখন নিউট্রিশন সায়েন্টিস্টরা, ন্যাচুরোপ্যাথিক ডাক্তারেরা এরা আসলে এটা মানে না। এরা বলে যে যার 20 to 30 মানে যার ইনসাফিসিয়েন্ট আছে এটাই ডিফিসিয়েন্সি। আমরা যদি ডিফিসিয়েন্ট না পাই তাহলে আমরা অ্যাডাল্টদেরকে মানে 600 to 800 ইউনিট পার ডে দিলে তার ডিফিসিয়েন্সি আসবে না। আমরা যদি ডিফিসিয়েন্সি পাই আমরা অ্যাডাল্টদেরকে কমপক্ষে ২০০০ ইয়াতে দিতে হবে, ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে দিতে হবে অন্তত ২-৩ মাস। দিলে তার ডিফিসিয়েন্সি কমে আসবে, তখন আমরা ডোজটা কমায়া দিব। যদি ডিফিসিয়েন্সি পাই। কিন্তু যেই মায়ের বাচ্চা হইছে, যেই মা দুধ খাওয়াইছে, যেই লোকের একটা ভালো আ কনজিউগাল লাইফ আছে,
এই মানুষগুলা রোদ্রে থাকুক। বাংলাদেশে তো রোদ্রে থাকার উপায় নাই। বাংলাদেশে রোদ্রে থাকলে আপনার গা পুড়ে যাবে। সেটা আবার সকাল বেলার রৌদ্র। এর মধ্যে যদি আমার মতো কালো হন তাইলে তো কোনো প্রশ্নই নাই। সব দিক দিয়ে মানে শেষ। তার মানে হচ্ছে আমরা এটা স্ট্যানফোর্ডের রিসার্চ। স্ট্যানফোর্ড রিসার্চ কইরা দেখছে, এটা খুব অদ্ভুত একটা রিসার্চ। স্ট্যানফোর্ড রিসার্চ কইরা দেখছে যে যখনই যেকোনো জায়গায় আপনি যখন ভিটামিন ডি টেস্ট করবেন, আপনি দেখবেন 80% লোক ভিটামিন ডি ডেফিশিয়েন্ট। 80% লোক। স্ট্যানফোর্ডের আরেকটা রিসার্চ আছে। লেট মি টেল ইউ, লেট মি শেয়ার উইথ ইউ। স্ট্যানফোর্ড রিসার্চ কইরা দেখছে ৯৬০ জনের মধ্যে তারা একটা রিসার্চ করছে যে হার্ট অ্যাটাক কাদের হয়। এর মধ্যে হার্ট ব্লকের রোগীও আছে। ৯৬০ জন, 960। ওরা রিসার্চ করে দেখার পরে দেখছে যে এর মধ্যে যেই ৮৩০ না ৮৪০ এর মতো যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, এদের সাইলেন্ট হার্ট অ্যাটাক হইলেও হইছে। ইসকেমিক হার্ট অ্যাটাক হইলেও হইছে। ওই যে আতিকুল ভাই বলতেছে উনারা ৪,০০০ ইউনিট নেয়। ইন্টারন্যাশনাল ইউনিট নেয় পার ডে। শুনেন, উনারা ৪,০০০ ইউনিট নেয়। আমি আপনি কতটুকু নেই। আর আমরা মনে করি আমরা কস্টিকাম দিয়ে আমাদের পেইন কমায় রাখতে পারি। ফার্স্ট ফালতু কথা। সো এতটুকু ছিল ভিটামিন ডি নিয়ে। আসলে ভিটামিন ডি নিয়ে আমাদের সেমিনারও করা যেতে পারে। এত বড় সাবজেক্ট। এটা নিয়ে বিভিন্ন ধরনের নিউট্রিশনিস্ট যারা ন্যাচুরোপ্যাথিক ডাক্তার আছে, এদেরকে ডাইকা আইনা যদি বলা হয় যে তোমরা ভাই বলো, ২ ঘন্টা বলো, আমার আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। বিলিভ মি, এটা এত ইম্পোর্টেন্ট। খুব বেশি পরিমাণ ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। একটা প্রি ক্যান্সারাস রোগী পাইছেন? অবশ্যই তাকে ভিটামিন সি প্রেসক্রিপশন করেন। একটা সিকেডির দিকে যাচ্ছে, বুঝতেছেন কন্ট্রোল করতে পারবেন কিনা জানেন না। অবশ্যই তাকে ভিটামিন কে এর সাথে ভিটামিন ডি প্রেসক্রিপশন করেন। তার হার্ট অ্যাটাকের রেট, হার্ট অ্যাটাকের সম্ভাবনা অলমোস্ট 85% কমে যায়। একটু গোঁড়ামির থেকে বাইরে হয়ে আসতে চেষ্টা করতে হবে। ওকে, এবার আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের মূল টপিক হচ্ছে থেরাপিউটিক্স। অস্টিওআর্থ্রাইটিক পেইন, রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেইনের মায়াজমের বিভিন্ন ধরনের বিভঙ্গ আছে, মায়াজমের বিভিন্ন ধরনের দিক আছে আমরা জানি। আমরা মায়াজম নিয়ে আজকে কথা বলব না। ১ ঘন্টার ক্লাসে মায়াজমেটিক স্কোপ নিয়ে কথা বলার টাইম নেই। সম্ভব না। আমরা আজকে কয়েকটা জিনিস দেখব, কমন কয়েকটা রেমেডি দেখব এবং এগুলার ক্লিনিক্যাল প্রোফাইল দেখব। অন্য কোনো গল্প নাই। অন্য কোনো গল্প নাই। যেটা ক্লিনিক্যালি রোগীরা আইসা বলে। আমরা এইটা দেখব। তো রোগীরা প্রথমত যেটা আসে, এটা হচ্ছে তারা ফাংশনাল প্রবলেম নিয়ে আসে। আমার আঙ্গুল ফুলে গেছে। ফাংশনাল প্রবলেম। যদিও সাইকোটিক প্রবলেম, কিন্তু ফাংশনাল প্রবলেম। এরপরে এরা সেকেন্ড স্টেজে যখন আসে, এরা নামনেস নিয়ে আসে। এরা ইনফ্লামেশন নিয়ে আসে। এরা এদের ওই ছোট, ছোট নোডোসিটির মতো নিয়ে আসে। নোডোসিটি বাংলাটা আমার মনে নেই। সরি। এবং ক্রনিক যখন আসে, তখন এরা প্যারালাইসিস এর সিম্পটম নিয়ে আসে, স্টিফনেস এর সিম্পটম নিয়ে আসে এবং দুনিয়ার ক্র্যাম্পিং এর সিম্পটম নিয়ে আসে। কুপটাম অ্যাসিডিটিকাম। ক্র্যাম্পিং এর সিম্পটম নিয়ে আসে। তো আমরা এটার একটা করে স্টেজ একটু দেখি এবং রুগীরা আসলে প্রেজেন্টেশনটা কি দেয়, এটা একটু আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি। তো ১ম যেটা আনে, এটা হচ্ছে যে এখন এখানে ২ টা কথা আছে। যেখানে আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরি বুঝতে হবে। হোমিওপ্যাথিক রেপার্টরি বোঝাটা একটু টাফ। হোমিওপ্যাথিক রেপার্টরি এটা একটা গোলক ধাঁধার মতো তো, এটা একটা টাফ জিনিস। তো হোয়াট ইস দ্য মিনিং অফ কোল্ড টেকিং? কোল্ড টেকিং অর্থ কি? এবং হোয়াট ইস দ্য মিনিং অফ কোল্ড বিকামিং? ২ টা অর্থ কিন্তু, ২ টা শব্দ কিন্তু। একটা হচ্ছে কোল্ড টেকিং, একটা হচ্ছে কোল্ড বিকামিং। কোল্ড বিকামিং মানে হচ্ছে শীত, শীত লাইগা যেই প্রবলেম শুরু হয়। সবসময় মনে রাখবেন। শীত, শীত লাগতেছে, তারপরে যেই প্রবলেম শুরু হইছে,
এটা হচ্ছে কোল্ড বিকামিং। তারপরে আইসা আপনি শীতটা আপনার সিস্টেমে ঢুকে তখন হয়ে যায় এটা কোল্ড টেকিং। ১ম যেই সমস্যাটা নিয়ে আসে যে আমার হাতের যেই বিভিন্ন জায়গায় যে ব্লাড ভেসেল গুলো আছে এই জায়গাগুলো আঙ্গুলের ব্লাড ভেসেল স্পেশালি আঙ্গুলের ছোট আঙ্গুলের যে জায়গাগুলা, ঠিক আছে? ডিসটেনশন হয়ে যায়, কবজি, ঠিক আছে? এগুলা ফুলে যায়। পানি লাইগা ফুলে যায়। সবচেয়ে বেশি আসে এমন কার্ড। সিঙ্গেল রেমেডি এমন কার্ড। হেডিং এর দেওয়া রেমেডি এমন কার্ড। সো এমন কার্ভের মূল কথা হচ্ছে যে এটাকে আমরা বলি প্যানারিটিয়া। প্যানারিটিয়া মেডিকেল মিনিং জাইনা নিয়েন। এখান থেকে তো দেখেই নিলেন। প্যানারিটিয়াম বলি। আচ্ছা এটার মূল কথাটা কি? ভায়োলেন্ট ইনফ্লামেশন ইন দ্য ফিঙ্গার। সিঙ্গেল রেমেডি এমন কাজ। ঠিক আছে? ঠান্ডা লাগছে সকালবেলা আপনার মা আপনার জন্য আ উঠছে, উজু করছে, উজু করার পরে আঙ্গুলের মধ্যে ঠান্ডা লেগে গেছে। যাক, আঙ্গুলের মধ্যে ঠান্ডা লাগার পরে এগুলো তো ফুলে গেছে। এমন কাজ। সিঙ্গেল রেমেডি। এইটা নিয়ে প্রথমত রোগীরা আসে। এটা অ্যাকিউট স্টেজে আসে। দ্বিতীয়ত আমাদের কাছে আসে এক ধরনের রুগী আমাদের কাছে আসে। আমি সরি, আমি এটাকে একটু বড় কইরা দেই। ১ টা মিনিট আমি শেয়ারিং টা বন্ধ করি। এটাকে আমি একটু বড় করে দেই। এটা রুব্রিকটা অনেক ছোট দেখা যাচ্ছে। সো রুব্রিকটা খেয়াল করেন। রুব্রিকটা খুব ইম্পোর্টেন্ট রুব্রিক। কারণ এগুলা রুব্রিক না ভাষাতে চেঞ্জ করতে হবে। কেমন? রুব্রিক আমাদের রেপার্টরির ভাষাতে চেঞ্জ করতে হবে। তাইলে অনেক সহজ হয়ে যাবে। হোমিওপ্যাথি জিনিসটাই অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ এগুলাতে ডিরেক্ট রুব্রিক দেওয়া আছে। এত গল্পর দরকার নাই তো। সো কি বলতেছে? আইসা বলবে যে, "আমার এখানে তো আসলে ব্যথা ছিল। কিন্তু গরমের সময় যা ছিল বা আগে যা ছিল, তার থিকা এখন অনেক বেশি ব্যথা। শীতের সময় অনেক বেশি ব্যথা। কবজিতে ব্যথা ছিল। কবজিতে গরমের সময় যতটুকু ব্যথা ছিল, এখন এই শীতের সময় তার থেকে আরো অনেক বেশি ব্যথা শুরু হইছে। সো দ্যা রেমেডি ইস colchicum। রুব্রিকটা হচ্ছে superficial pain in summer, deep in winter। সুপারফিশিয়াল পেইন ইন সামার আমি এটাকে লাল কইরা দেই। একটা মিনিট ধরেন। এটাকে কেমনে করব? এটাকে কেমনে করব? লাইটস বন্ধ করে দিন। ওকে। সুপারফিশিয়াল পেইন ইন সামার এই যে কথাটা, এই কথাটা মাথায় রাখবেন। ডিপ ইন উইন্টার, ঠিক আছে? সামারের সময় সুপারফিশিয়াল পেইন এবং উইন্টারের সময় অনেক ডিপ পেইন। এই কথাটা মাথায় রাখবেন। সুপারফিশিয়াল পেইন ইন সামার এবং ডিপ ইন উইন্টার। পেইনটা কি হবে? গরমের সময় আপনার কাছে মনে হবে যে না এটা কোন ঘটনাই না। এটা আছে, আচ্ছা আছে। রুগী যখন ঠান্ডা আসবে তখন রুগীর মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? রেমেডি কলচিকাম। ঠিক আছে? কলচিকাম। কলচিকাম এর একটা আর্মের একটা স্পেশালিটি আছে। এটা হচ্ছে কলচিকামের পেইন স্পেশালি যদি আপনার ডেল্টয়েডে মানে পেইনটা থাকে এবং আপনি যদি হাতটা উঠাইতে না পারেন, মূলত ওইটা আপনি হাত উঠাইতে পারবেন না। কলচিকামের পেইন। ঠিক আছে? এবং এর আরেকটা জিনিস হচ্ছে এর অফেন্সিভ ইউরিন মানে একটা বেনজোইক অ্যাসিডের একটা গ্যাঞ্জাম আছে। এর সাথে কি আছে? ফ্ল্যাটুলেন্স আছে। কলচিকামের রোগীর ডাইজেস্টিভ এরর থাকবেই। ঠিক আছে? এটার আবার আরেক ব্যাখ্যা আছে। ওইটা বাওয়েল মেথডে গেলে আমরা দেখতে পাই। কলচিকামের রোগীর ডাইজেস্টিভ এরর থাকবেই। এর পেইন লেফট টু রাইট বাম দিক থেকে ডান দিকে এবং ওয়ান্ডারিং পেইন। ওয়ান্ডারিং পেইন এ আপনারা পালসেটিলা ক্যালিসালফের পাশে একটু বারবেরিস্ট্রিও রাখবেন। এক্সট্রিম ইম্পোর্টেন্ট রেমেডি। আপনারা যখন পালসেটিলা ক্যালিসালফ করবেন একটু বারবেরিস্টে রাখবেন। বারবেরিস খুব ভালো কইরা পড়বেন। আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এর কমপক্ষে 40% রোগী হচ্ছে বারবেরিস ভালগারিসের। কমপক্ষে। বারবেরিস খুব ভালো কইরা জানবেন। প্রুভিং করবেন, কেস করবেন এবং বিভিন্ন ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে স্যার বারবেরিস কিভাবে ইউজ করেন। ভালো বুদ্ধি দিলাম। এরপরে এটা তো আমরা দেখছি। এটা খুব ইম্পোর্টেন্ট।
সুইলিং অফ এক্সট্রিমিটি যখন ঠান্ডা লেগে যায়, সুইলিং অফ এক্সট্রিমিটি যখন আঙ্গুলগুলার মধ্যে, হাতে পায়ের মধ্যে ঠান্ডা লাগে তখন সুইলিং হয়। এবং খুবই ইম্পর্টেন্ট একটা তো সাংঘাতিক ইম্পর্টেন্ট রেমেডি দেওয়া আছে ম্যাঙ্গানাম। এখানে কোনোসিন দেওয়া আছে। ঠিক আছে? কোলোসিন্থ দেওয়া আছে। সো কোলোসিন্থের কাহিনী কি? কোলোসিন্থের কাহিনী হচ্ছে নিউরালজিক পেইন। সহজ কথা। কোলোসিন্থের কাহিনীটা কি? কোলোসিন্থে কোলোসিন্থে একটা জিনিস মিলাইতে হয় ভাইয়েরা। কোলোসিন্থ শুধুমাত্র মানে ওই উপুড় হইয়া বসলে পেইন কইমা যায়, এই সমস্ত ক্র্যাম্পিং পেইন হয়। এই সমস্ত কথার পাশাপাশি হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু একটু টোটালিটি অফ দ্য সিম্পটম থেকে মিলাইতে চেষ্টা করতে হবে। কোলোসিন্থের সমস্ত প্যাথোলজি সাধারণত 95% প্যাথোলজি শুরু হয় হচ্ছে কোলোসিন্থের মানুষ যখন মিষ্টি কথায় অপমানিত হয়। মিষ্টি কথায় যখন মানুষ অপমানিত হয়, তখন কোলোসিন্থের 95% প্যাথোলজি তৈরি হয়। হাসব্যান্ড মিষ্টি কইরা ওয়াইফকে একটা সাধারণ অপমান কইরা দিল। এর প্যাথোলজি শুরু হয়ে গেল। দ্যাট ইস কোলোসিন্থ প্যাথোলজি। ঠিক আছে? এটা খুব ভালো কইরা মনে রাখবেন। এবং কোলোসিন্থের রোগীদের স্ট্রং অপিনিয়ন থাকে। যেকোনো বিষয়ে অত্যন্ত স্ট্রং অপিনিয়ন থাকে। ঠিক আছে? এবং এদের মধ্যে কন্ট্রাডিকশন থাকে। এরা আপনার কথা মাইনা নিবে না। এরা আপনার কথা মানবে না। সাধারণত মানবে না। হ্যাঁ, কোলোসিন্থের মধ্যে একটা স্ট্যাফিসেগ্রিয়া লেয়ার আছে, মর্টিফিকেশন এর একটা লেয়ার আছে, ইন্ডিগনেশন এর একটা লেয়ার আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোলোসিন্থ আর ক্যামোমিলার মধ্যে পেইন এর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ক্যামোমিলা একটু আপার ডিগ্রির ইরিটেবল, কোলোসিন্থ একটু লোয়ার ডিগ্রির ইরিটেবল। ইরিটেবিলিটি থাকবে। পেইন নিউরালজিক হবে। নিউরালজিক পেইন মানে হচ্ছে কোন জায়গা থেকে শুরু হইছে বুঝতেছি না। নিউরালজিক পেইন মানে হচ্ছে কারেন্টের মতো পেইন। কারেন্টের মতো পেইন এটার মূল রেমেডি কি? কেউ কি আমারে বলতে পারবেন? What is the first remedy we should think electric like pain? কারেন্টের মতো পেইন। রুগী আইসা বলতেছে, "What is the first remedy you should think?" কারেন্টের মতো পেইন। এই যে we have got some great আসলে মানে থ্যাংক ইউ আতিকুল আলম ভাই, থ্যাংক ইউ প্রিয়া ইসলাম আপা। অ্যা ফাইটা লাক্কা, ফাইটা লাক্কা। কারেন্টের মতো পেইন অ্যা আব্দুল্লাহ রহিম ভাই যারা দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা চলেন করি। একটু ডিসকাশন করি। কারেন্টের মতো পেইন উই শুড ফার্স্ট থিংক অ্যা মানে ফাইটা লাক্কা, ফাইটা লাক্কা, ফাইটা লাক্কা খুব ভালো লেগছে কে? ফাইটা লাক্কা খুব ভালো লেগছে এনএম চৌধুরী। আচ্ছা যাই হোক। এরপরে কোলোসিন্থের ব্যাপারটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ এর পরে জয়েন্টের স্টিফনেস আসে। এটা মার্কার। এটা কোলোসিন্থের মার্কার। কেমন? আমি তো আজকে সব স্লাইড মনে হয় শেষ করতে পারব না। আমার তো স্লাইড ৬০ টা। এখন তো বাজে ১০ টা ১৮। আমি তো খেয়াল করিনি। হুম, তারপরে হচ্ছে জয়েন্ট পেইন হবে। রাইট থাম্ব এর মধ্যে মনে হবে টাইনা নিয়ে যাইতেছে। কুট্রা মেটালিকামের যেরকম পেটের ব্যথাটা হয় এরকম পেইন হবে। এবং মাসল ক্র্যাম্পিং হবে। ক্র্যাম্প যখন মনে থাকবে, প্লিজ, প্লিজ এগুলা সবসময় মনে রাখবেন। অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস আপনি সব দিকের থেকে সাহায্য নেন। আল্লাহ পাক তো সারা দুনিয়ায় আমাদের জন্য করছেন। আল্লাহ পাক তো আমাদেরকে বলেন নাই যে তোমরা খালি সবজি খাইবা। সব দিক থেকেই সাহায্য নিই আমরা। ঠিক আছে? ক্র্যাম্পিং যখন বলবে অবশ্যই রুগীর ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম চেক করে দেখবেন। যেকোনো ক্র্যাম্পিং, মেনস্ট্রুয়াল ক্র্যাম্পিং ছাড়া যেকোনো ক্র্যাম্পিং। আর মেনস্ট্রুয়াল ক্র্যাম্পিং হলে রুগীর স্ট্রোজেন চেক করে দেখবেন। ওকে। ম্যাঙ্গানাম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকার সবচেয়ে সবচেয়ে ক্রনিক রেমেডি যেগুলো আছে। আমাদের ম্যাটেরিয়া মেডিকায় ক্রনিক রেমেডি যতগুলো আছে, সবচেয়ে ক্রনিক রেমেডির মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট রেমেডির মধ্যে একটা হচ্ছে ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম বা ম্যাঙ্গানাম কার্বন ইয়া কার্বনিকা। ম্যাঙ্গানাম আমাদের সবচেয়ে এভরিবডি শুড নো দ্য পেইন অফ ম্যাঙ্গানাম। এভরিবডি শুড নো দ্য পেইন অফ ম্যাঙ্গানাম। একদম ডিটেইল। অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস কিছু করতে পারবেন না। ম্যাঙ্গানামের ১ম কথা হচ্ছে যে ম্যাঙ্গানামের মধ্যে আপনারা ম্যাঙ্গানাম শুরু হয় সুয়েলিং থিকা, ফুইলা গিয়া। মনে রাখবেন সুয়েলিং থিকা অনেক সময় হাঁটু
ঠিক হাঁটুর মধ্যে মানুষে গুতা দিয়া পুজো বাইর করে ফেলে। এই কথাটা মনে রাখবেন। এটা ম্যাঙ্গানামের একটা ইম্পোর্টেন্ট কথা। এটা শুরু হয়। আমি আপনাকে প্যাটার্ন বলতেছি। আমি সিম্পটম এর টোটাল মানে বলতেছি না। ঠিক আছে? এরপরে ম্যাঙ্গানামে যেটা শুরু হবে এটা হচ্ছে যত বেশি ফুলবে তত বেশি ড্রয়িং পেইন বাড়বে। যত বেশি ড্রয়িং পেইন বাড়বে, ঠিক আছে? তত বেশি তার কি হবে? তার যত বেশি ড্রয়িং পেইন বাড়বে তত বেশি তার নাইটলি পেইন বাড়বে। সিফিলিটিক রেমেডি কিন্তু। ঠিক আছে? হ্যাঁ? এবং বডির প্রত্যেকটা পার্ট, বডির এ কারণে মায়াজম খুব ইম্পোর্টেন্ট। বডির প্রত্যেকটা পার্ট টাচ করলে ম্যাঙ্গানামের রুগী লাফিয়ে উঠবে। ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম নিয়ে আমি আপনাকে আজকে তো ছোট ক্লাস ১ ঘন্টার ক্লাস বলতে পারবো না। নিজের স্লাইডে তো মনে হয় শেষ করতে পারবো না। ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম সবসময় মনে করুন মোস্ট ইম্পোর্টেন্ট রেমেডি টু সিস্টেমেটিক লুপাস ইরিথেমেটোসাস। মোস্ট ইম্পোর্টেন্ট রেমেডি। স্পেসিফিক বলবো না, আরো অনেক রেমেডি আছে। মোস্ট ইম্পোর্টেন্ট রেমেডি টু সিস্টেমেটিক লুপাস ইরিথেমেটোসাস। বেডিয়াগা, বেডিয়াগা, রিড বেডিয়াগা। বেডিয়াগা প্রুভিং করেন। রিড বেডিয়াগা, ভাইটালাক্কা। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি এবং এগুলা কিন্তু রেয়ার রেমেডি না। আচ্ছা এর ব্যাকে এবং নেকে কি প্রবলেম হয়? ঠিক আছে? পুরা স্পাইনাল কলামে, পুরা স্পাইনাল কর্ড এর মধ্যে টিয়ারিং পেইন থাকে। ঠিক আছে? এবং রিউমেটিক পেইন আমি মোস্ট ইম্পর্টেন্ট সিম্পটম গুলা বলতেছি এখানে অনেক লেখা আছে। রিউমেটিক পেইন আপনার শোল্ডার থেকে আঙ্গুল পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ? কার্পাল জয়েন্টস এ যত মেটাফ্যালেঞ্জিয়াল জয়েন্টস এ যত ঘোড়ার ডিম আছে সবগুলা কি হবে? সবগুলার মধ্যে কি হবে? এখানে একটা টান একটা টান টেনশন থাকবে। আর হিউমেরাস লং বোনের মধ্যে মেজোরিয়ামের মতো পেইন হবে। অলওয়েজ রিমেম্বার বসেরা। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রেমেডি। কখনো রিউমেটয়েড আর্থ্রাইটিস, ক্রনিক রিউমেটয়েড আর্থ্রাইটিস আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি, আপনাদের বন্ধুর মতো বলতেছি। কখনো ক্রনিক রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, ক্রনিক অস্টিও আর্থ্রাইটিস এর কেস নিবেন না আনটিল এন্ড আনলেস ইউ নো ম্যাঙ্গানাম ভেরি ওয়েল, ইউ নো ফাইটারাক্কা ভেরি ওয়েল। কখনো নিবেন না। আপনি ব্রায়োনিয়া আর আস্তাস দিয়ে কিচ্ছু করতে পারবেন না তেমন। ঠিক আছে? এটা একটা পরামর্শ থাকলো। জাস্ট ওয়েল উইশার হিসাবে। এরপরে আমরা আসি ম্যাঙ্গানামের আপার এক্সট্রিমিটিতে কি আমি ডিটেইল দিছি কারণ একটা ওষুধ অন্তত ভালো করে বলে যাই। ঠিক আছে? ওর আপার এক্সট্রিমিটিতে যেটা হয় এটা হচ্ছে ওর ম্যাঙ্গানামের একটা শোল্ডার জয়েন্টের একটা ব্যাপার থাকে। এটা মাথায় রাখবেন। সবসময় এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর যখন শোল্ডার জয়েন্টের প্রবলেম দেখা দিবে তার কিছুদিন পরে তার এলবোতে পেইন শুরু হবে এবং এলবোতে ড্রয়িং পেইন শুরু হবে। এলবোতে ড্রয়িং পেইন শুরু হবে। ম্যাঙ্গানাম অ্যাসেটিকাম। ঠিক আছে? অসংখ্য রোগীরে দেওয়া হয়েছে। এর লোয়ার এক্সট্রিমিটিতে আপনি যেটা পাবেন ব্রায়োনিয়ার মতো সরি থুজার মতো থুজা ফেল করলে যদি সিফিলিটিক চলে যায়, থুজা যদি ফেল করে এখানে আমাদের বিশ্বনাথ স্যার আছেন অনেক আগে ২-৩ বছর আগে বিশ্বনাথ স্যার একদিন বলতেছিলেন একটা ক্লাসে যে থুজার পেইনটা কিন্তু টিয়ারিং। থুজার আমার মনে আছে এখনো। আমি কখনো কারো কোনো কিছু ভুলি না। একটু ইয়াতে। তো স্যার বলতেছিলেন রেডিয়াম ব্রোমিটাম পড়াইতে গিয়ে স্যার বলতেছিলেন ওই লেকচারটা মনে হয় এখনো আছে YouTube এ। আপনারা দেখবেন। ভালো লেকচার। ওই বলতেছিলেন যে সুজার পেইনটা টিয়ারিং, সুজার পেইনটা কি কয়েকবার বলছেন বেচারা। কেন বলছেন? এটা একটা এক্সট্রিম ইম্পোর্টেন্ট জিনিস সুজাকে ডিফাইন করার জন্য। তো সুজার পেইন যখন ফেল করবে তখন ওই আপনারা অবশ্যই ম্যাঙ্গানামের দিকে চিন্তা করবেন। রোগীটা যদি সিফিলিটিক মায়াজমের মধ্যে চলে আসে। অবশ্যই, অবশ্যই আপনারা ম্যাঙ্গানামের কথা আপনারা চিন্তা করুন। ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে এটা খুব ইম্পোর্টেন্ট। ভাইবার নাম অপিউলাস যে ফিঙ্গারের মধ্যে সুয়েলিং হচ্ছে কোল্ড এর কারণে, শুধু কোল্ড এর কারণে। পানি লাগে নাই কিন্তু, ঠান্ডা লাগে নাই। এই আমাদের সিদ্দিক ভাই ধরেন দিনাজপুর গেছে, এখন আঙ্গুল ফুলে গেছে। সিঙ্গেল রেমেডি ভাইবার নাম অপিউলাস। এই ভাইবার নাম অপিউলাস নিয়ে তেমন কিছু বলবো না কারণ আমার আসলে আরো কমপক্ষে ২৪ টা স্লাইড বাকি আছে। ঠিক আছে? লোয়ার লিম্বে যদি পেইন হয়, লোয়ার লিম্বে যদি পেইন হয়, রুগীটা যদি আমাদের সাইকোটিক মায়াজমের মধ্যে থাকে, we should think of রাস্টাক্স। রুগীটা যদি আমাদের স্করপিয়ন টাইপের হয়, we should think of tarantula। ঠিক আছে?
আর যদি রুগীটা নাক্সের ইয়ার মধ্যে হয়, নাক্স তো একটা আলাদা মায়াজন বলা যায়। একদম কমপ্লিটলি আলাদা জিনিস। ঠিক আছে? তাইলে আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এগুলোতে ছোট, ছোট কয়েকটা রুব্রিক আমি দিছি। কারণ সামনে আমার অনেক বড়, বড় মেডিসিন আছে। এরপরে নামনেস, এটা হচ্ছে 2nd ফেজ। এবার হচ্ছে নামনেস নিয়ে আমরা কথা বলব। যেকোনো নামনেস, আমি আপনাদেরকে একটা শর্ট বুদ্ধি দিয়ে দেই, হ্যাঁ? এটা আপনাদের হয়তো সারা জীবন কাজে লাগবে। যেকোনো নামনেস, এক্সট্রিমিটিজ এর আঙ্গুলের, তারপরে হচ্ছে ঘাড়ের যেকোনো নামনেস এ মনে রাখবেন ৩ টা রেমেডি সবচেয়ে ইম্পোর্টেন্ট। ৩ টা রেমেডি সবচেয়ে ইম্পোর্টেন্ট। 1st লাইকোপোডিয়াম, 2nd ক্যালিকার্ড, 3rd সুম্বুল। সুম্বুল। ঠিক আছে? সুম্বুলাস। পুরা নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। সুম্বুল। যেকোনো নামনেসে সবচেয়ে ইম্পোর্টেন্ট রেমেডি রেপার্টরি খেয়াল করলে আপনারা দেখবেন যে লাইকোপোডিয়াম অলমোস্ট 93% সিম্পটমস কভার করে। না রুগীটাতে লাইকোপোডিয়াম হইতে হবে এটা আমি জানি। আমি আপনাদেরকে জাস্ট একটা সূত্র দিয়ে দিলাম। যেকোনো নামনেস লাইকোপোডিয়াম, ক্যালিকাস, সুম্বুল। এরপরে অন্য কথা আসবে। অন্য গল্প হবে। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামের keynote কি? What is the keynote of the of lycopodium in rheumatoid arthritis or osteoarthritis, any kind of arthritic pain? What is the keynote? লাইকোপোডিয়ামের keynote হচ্ছে লাইকোপোডিয়ামের মধ্যে ৩ টা জিনিস সিমেন্টানেসলি থাকবে। ঠিক আছে? রিজিডিটি থাকবে, নামনেস থাকবে এবং লাইকোপোডিয়াম সাধারণত তাদের দরকার হয় ধনী, গরিব, মানে সরি বয়স্ক, শিশু, বৃদ্ধ এদের মধ্যে তখনই লাইকোপোডিয়াম দরকার হয়। সবসময় মনে রাখবেন কথাটা। যাদের কোর টেম্পারেচার কম থাকে। লাইকোপোডিয়ামের রোগী দেখবেন চাইলেও গলা উঁচাইতে পারে না। কোর টেম্পারেচার কম। এ কারণে লাইকোপোডিয়ামের বুড়ারা যখন আপনার কাছে ওই সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসে তখন তাদেরকে লাইকোপোডিয়াম দিলে অনেক ভালো কাজ করে। কোর টেম্পারেচার কমে যায়। কোর টেম্পারেচার। লাইকোপোডিয়ামের মূল কথা হচ্ছে কোর টেম্পারেচার কমে যাওয়া। এই কারণে লাইকোপোডিয়াম এতটা টিমিডেট। টেম্পারেচার যখন বেশি থাকে তখন লাইকোপোডিয়াম ফুস করে ওঠে। এটা হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল এক্সপ্লেনেশন। ঠিক আছে? অল্টারনেট ডে তে ড্রয়িং এই পেইন গুলা থাকবে এবং পেইনটা থাকবে রাত্রে বেলা। পেইনটা থাকবে রাত্রে বেলা। ঠিক আছে? রাইট শোল্ডার জয়েন্ট এবং লেফট হিপে যদি আমাদের এভাবে যদি ডায়াগোনালি যদি আমাদের পেইন আসে এবং রুগীটা যদি একটু বয়স্ক হয় অথবা তার মেন্টালস মিলে তাহলে আমার কি হবে? লাইকোপোডিয়াম আমি চিন্তা করতে পারি। ঠিক আছে? লাইকোপোডিয়ামের মধ্যে অবশ্যই স্টমাক সিম্পটম প্রমিনেন্ট থাকবে। স্টমাক সিম্পটম প্রমিনেন্ট না থাকলেও তার স্টমাক সিম্পটম জনিত বড় কোনো সমস্যা থাকবে। তার মধ্যে অ্যাসিমিলেশন এর প্রবলেম থাকতে পারে। যেটাকে আমরা কি বলি? গার্টনার করলে যেই প্রবলেম গুলা পান, গার্টনার বাওয়েল নোসন। গার্টনার করবেন। গার্টনার হচ্ছে লাইকোপোডিয়ামের শেষ স্টেজের প্রবলেম। যেটা লাইকোপোডিয়াম দিয়ে সলভ হয় না। সবসময় মনে রাখবেন গার্টনার, মরগান গার্টনার। গার্টনার করবেন লাইকোপোডিয়ামের লাস্ট স্টেজের প্রবলেম যেটা লাইকোপোডিয়াম দিয়ে সলভ হয় না। এটা হচ্ছে লাইকোপোডিয়াম। কেমন? লাইকোপোডিয়ামের যত রুগী আছে, লাইকোপোডিয়ামের রুগীদের আরেকটা বড় ব্যাপার হচ্ছে, লাইকোপোডিয়ামের রুগীরা কিন্তু এদের কিন্তু এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট যে এটা আপনি বের করেন যে এরা একটু ইন্টেলেকচুয়াল হবে, এরা একটু ব্রিলিয়ান্ট হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। কৃষকের মধ্যে লাইকোপোডিয়াম খুঁজলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কেমন? এই কথাটা মনে রাখবেন। লাইকোপোডিয়াম ইন্টেলেকচুয়াল মানুষের মেডিসিন। এবং লাইকোপোডিয়াম এটা মানে বলারই না, এটা তো আপনারা সবাই জানেন যে এগুলা ম্যাজিক্যাল মেডিসিন। টেলিকার্ড, হোয়াট ইস টেলি? এই কিনোট আমরা আগে একটু ক্যালি নিয়ে কথা বলি। অ্যা হোয়াট ইস ক্যালি? ক্যালি কি আসলে? ক্যালি কি? ক্যালি হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের কাজ কি?
পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে আপনার ব্রেইনের সিগন্যাল এদিক থেকে ওদিকে পাঠানো। ঠিক আছে? ব্রেইনের সিগন্যাল ট্রান্সমিট করে। এখন ক্যালি কি? ক্যালির লোকটা কি? ক্যালির লোকটা বুঝতে হবে। রিউমেটয়েড আর্থ্রাইটিসে, অস্টিও আর্থ্রাইটিসে ঠেল্লা ক্যালি দিতেছি। ক্যালির লোক না বুঝলে তো বিপদ। ক্যালির লোকটা কে? ক্যালি লোকটা হচ্ছে সেই লোকটা, যেই লোকটা আসলে একটা টিউবারকুলার ডায়াথিসিস এর মধ্যে আসে বা পড়ে যাবে। ক্যালি কখনোই টিউবারকুলার ডায়াথিসিস বা টিউবারকুলার মায়াজম ছাড়া ক্যালি হবে না। কখনোই হবে না। টিউবারকুলার ডায়াথিসিস ক্যালিতে লাগবে। টিউবারকুলার একটা ব্যাপার লাগবে ক্যালিতে। আপা আমার তো আরো স্লাইড আছে, কি করব বলেন? আচ্ছা আপনারা বলেন, আমার কিন্তু স্লাইড আছে আরো, কিছু করার নাই। এখন আপনারা যদি বলেন বন্ধ করে দিতে, আমি বন্ধ করে দিব। স্যার, যেহেতু আপনি বলছেন আরো ক্লাস নেবেন এটার উপরে, তাহলে স্যার একদিনে এতটা ডাইজেস্ট করার মতো আসলে এবিলিটি আমাদের আছে বলে মনে হয় না। আস্তে ধীরে নেই, কি বলেন স্যার? আজকে যেটুকু বললেন। আচ্ছা উম, উম, বলেন। স্যার কতক্ষণ লাগবে আপনার সমস্ত স্লাইড গুলা শেষ করতে? আমি এখন 34 নম্বর স্লাইডে আছি, আমার আরো 16টা স্লাইড আছে। তাহলে স্যার আমরা যদি দ্বিতীয় পর্ব করি তাহলে কেমন হয়? আমার কোনো সমস্যা নেই, আমার তো ভালোই হয়, কিন্তু তাহলে মানে স্যার আমরা আপনারা দ্বিতীয় পর্ব করি। আচ্ছা দাঁড়ান দেখি, কন্টিনিউ করার ইয়ে আসতেছে তো, একটু দাঁড়ান দেখি মানুষ কি করে আসছে। দাঁড়ান দেখি। আচ্ছা আমি দেখি, এটা আমি একটু ফার্স্ট শেষ করে দিই, আমি শেষ করে দিই, এটা নিয়ে আবার দ্বিতীয় ইয়াতে গেলে এটা গ্যাঞ্জাম। আহ ক্যালিতে যেটা হয়, এটা হচ্ছে ক্যালিতে আপনার স্টমাক রিলেটেড গ্যাঞ্জাম থাকবে। স্টমাক রিলেটেড গ্যাঞ্জাম ক্যালিতে থাকবে। ক্যালির মূল ব্যাপার হচ্ছে, ক্যালির সবসময় পেইন হচ্ছে স্টিচিং পেইন। ঠিক আছে? এবং এটা কি হবে, লাম্বার রিজিয়ন থেকে নামবে, বাটক দিয়া নামবে। ঠিক আছে? নাইমা থাইতে থাইতে যাবে। ঠিক আছে? ক্যালির রুগীরা হাঁটু সোজা করতে পারে না। ক্যালির রুগীরা হাঁটু সোজা করতে পারে না। এবং আরো বড় সমস্যা হচ্ছে যে ক্যালিস রুগীদের যেটা হয়, এটা হচ্ছে যে সে যদি রাইট পজিশন থেকে সে চেঞ্জ করতে পারে না, চেঞ্জ করতে দেখা হয়। তো সেকেন্ড ফেজ অফ ইনফ্লামেশনে আমরা এবার ঢুকি। আমি ফার্স্ট ফেজ, আমার 3টা ফেজ, তো এই কারণে স্লাইড অনেক বেশি। ঠিক আছে? সেকেন্ড ফেজ অফ ইনফ্লামেশনে আমরা ঢুকি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আর্থ্রাইটিস হয়েছে, ঠান্ডা লাগার পরে সবচেয়ে বড় রেমেডি হচ্ছে আর্নিকা এবং ক্যামোমিলা। ঠিক আছে? নোডোসিটিস হচ্ছে সবচেয়ে বড় রেমেডি কোল্ড ওয়েদারে, ইয়াতে হয়েছে। গাউটি নোডোসিটিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে আবারও ক্যালি আর্স এবং নেট্রাম পারভেনিকাম। নামনেস হচ্ছে, ঠিক আছে, ঠান্ডা শীত শীত লাগার পরে নামনেস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি, ওই আবারও ক্যালিকাস এবং সন্দুল। এগুলা অনেকগুলোই আমরা ব্যবহার করি না আমি জানি, কিন্তু এগুলা ব্যবহার করা শুরু করতে হবে, নতুবা সাকসেস কমে যেতে পারে। এবার আমরা একটু রাস্টক্স নিয়ে কথা বলি। রাস্টক্স নিয়ে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলে ইয়ে করি। রাস্টাক্সের প্রথম কথা হচ্ছে যে রাস্টাক্স ফাইব্রাস টিস্যু, না রাস্টাক্স ডায়নিয়া, এগুলো ফাইব্রাস টিস্যু কাহিনী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাসেলের যে শীত আছে বা পেরিস্টোরিয়াম আছে, এটার উপরে এর প্রভাবটা পড়ে। রিউমেটিক ডায়াথিসিস, অসার ভাব, এবং ওই জায়গাটার মধ্যে টিংলিং। টিংলিং মানে কি হবে? টিংলিং মানটাকে একটু বলেন তো। আহ আমি তো বুঝতেছি, বাংলাটা আসতেছে না, কেউ বলেন না টিংলিং মানেটা কি হবে? আহ আর ঝিনঝিন করা। ঝিনঝিন করা, ঝিনঝিন করা, ঝিনঝিন করা, ঝিনঝিন করা। রাস্টাক্সের কোমর ব্যথা, মোশন মানে ইয়াতে কমবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাকের পিছনের দিকে ডিপ মাসেলে রাস্টাক্সের অ্যাফিনিটি থাকবে। ফার্স্ট মুভমেন্ট অ্যাগ্রাভেশন, এরপরে অ্যানিলিয়েশন, এই সমস্ত গল্প আমরা সবাই জানি। রাস্টক্সের রোগী সুপারস্টিশিয়াস হবে। আপনি আমার কাছে কেন আসছেন? কারণ আপনাকে আমি, আমার বড় ভাই আপনাকে আপনাকে দেখাইছে,
এবং উনি সুস্থ হয়ে গেছে, এই কারণে আমি আসছি। রাস্টাক সুপারস্টিশন ছাড়া হয় না। রাস্টাক্সের মধ্যে কুসংস্কার থাকবেই। কুসংস্কার রাস্টাক্সের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, মেন্টাল সিমটম। কুসংস্কার ছাড়া রাস্টাক্স দিতে যায়েন না, সম্ভবত কাজ করবে না। দ্বিতীয় জিনিস যেটা থাকবে, রাস্টাক্সের রেস্টলেসনেস থাকবে, অসম্ভব রেস্টলেস হবে রোগী। ঠিক আছে, রাস্টাক্সের মধ্যে রেস্টলেসনেস থাকবে, রাস্টাক্স অসম্ভব রকম মানে রেস্টলেস থাকবে। আচ্ছা, রাস্টাক্সের মধ্যে ইয়া করলাম। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফেজে। আমরা আরো কয়েকটা রেমেডি নিয়ে একটু কথা বলি। জয়েন্ট পেইন, কোল্ড ওয়েদারে ডালকামারা, রাস্টাক্স, ক্যালকেরিয়া গ্রুপ। কোল্ড, ঠান্ডা লাগিয়ে গেছে, শোল্ডার পেইন হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি ডালকামারা, ইপারসালফ, নাক্সবাম, রাস্টাক্স, সাইলেশিয়া। গাউট হচ্ছে ঠান্ডা লাগার পরে, ন্যাট্রাম কার্ড, ব্রায়োনিয়া। উইন্টারে হাত পায়ের পেইন বেড়ে গেছে, আর্নিকা, কলচিকাম। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ নিয়ে একটু কথা বলি। ক্যালকেরিয়া কার্ভ খুব দরকারি রেমেডি। ক্যালকেরিয়া কার্ভের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ক্যালকেরিয়া কার্ভ কিন্তু রাস্টাক্সের পরের রেমেডি। এই কথাটা অনেক জায়গায় নাই, কিন্তু এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, হ্যাঁ। এবং এর এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, এটা হচ্ছে যে মানে সে কিন্তু বসার থেকে উঠতে পারে না। ক্যালকেরিয়া কার্ভে রোগীর বসার থেকে উঠতে খুব সমস্যা হয়, একটু ইয়া থাকে তো। ঠিক আছে, শোল্ডার ব্লেডের মধ্যে প্রবলেম হয়, এবং মানে ডোরসাল যে ভার্টিব্রা গুলি আছে এগুলা কিন্তু একটু কার্ভ হয়ে যায়, মানে ব্যথায়, রিউমেটয়েড আর্থ্রাইটিসে, অস্টিও আর্থ্রাইটিসে, এই জিনিসে। ক্যালকেরিয়া কার্ভ সবসময় নিজের সিকিউরিটি খুঁজে। ক্যালকেরিয়া কার্ভ সবসময় এদের এরা সবসময় খুব ইজিলি ফ্রাইটেন্ড থাকে, ইজিলি অফেন্ডেড থাকে। ঠিক আছে, এবং ক্যালকেরিয়া কার্ভের যেটা কনফার্মেটরি সিমটম, যেই সিমটম দিয়ে আপনি ক্যালকেরিয়া কার্ভকে আপনি লিভার সিরোসিসে দেন আর আপনি অস্টিও আর্থ্রাইটিসে দেন, ক্যালকেরিয়া কার্ভের একটা কনফার্মেটরি সিমটম আছে, এটা ছাড়া ক্যালকেরিয়া কার্ভ হয় না। এটা হচ্ছে, ক্যালকেরিয়া কার্ভের রোগী সবসময় মনে করবে যে মানুষে আমাকে দেখা কি মনে করতেছে, মানুষ আমাকে দেখা কি ভাবতেছে। এটা ক্যালকেরিয়া কার্ভের সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম, মেন্টাল সিমটম। মানুষ আমাকে দেখা কি ভাবতেছে। হাইপার হাইড্রোসিসের রুগী আসছে, আমি কই আপনি এত টাকা দিয়ে আমার কাছে কি লিখে আসছেন? তাই আমি, একটা সমস্যাই আমার হচ্ছে যে এই যে আমি মানুষের সামনে ঘামাইতেছি, মানুষ আমাকে দেখা কি মনে করবে। ক্যালকেরিয়া কার প্রেসক্রিপশন ছিল, কেস সলভ হয়ে গেছে। ঠিক আছে, সো ক্যালকেরিয়া কার্ভের এই মেন্টাল সিমটমটা মনে রাখবেন, এটা অনেক জায়গায় হাইলাইট করা নেই। মানুষ আমাকে দেখা কি ভাববে, মানুষ আমার রোগ দেখা কি ভাববে, মানুষ আমার প্রবলেম দেখা কি ভাববে, মানুষ কি ভাববে, মানুষ কি ভাববে, এটা ক্যালকেরিয়ার মূল কথা। ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভ রাস্টক্সের ক্রনিক। পানিতে কাজ করতে করতে রিউমেটিজম বাড়ে। ঠিক আছে, পেইন ছোট ছোট জায়গায় কনফাইন থাকে, ছোট ছোট জায়গায় আটকে থাকে, ছোট ছোট জায়গার মধ্যে হয়, স্পটে হয়। আর্নিকা মান্টানা, সিফিলিটিক রেমেডি। আর্নিকা মান্টানার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, লোকাল রিউমেটিজম হয় হাতে, আঙ্গুলে, পায়ে, পায়ের ইয়াতে, একটা জায়গায় লোকাল, একটা জায়গায়, সিস্টেমেটিক রিউমেটিজম না। আর্নিকার সবচেয়ে বড় কথা হচ্ছে লোকাল রিউমেটিজম হয়। ঠিক আছে, সিস্টেমেটিক রিউমেটিজম হয় না। ঠিক আছে, অ্যাগ্রাভেটেড বাই এনি মোশন প্লাস ফিয়ার অফ টাচ। এনি মোশনে সে অ্যাগ্রাভেট করে, ফিয়ার অফ টাচ। ঠিক আছে, ইলেকট্রিক পেইন রানিং ডাউন ফ্রম এলবো টু ফোরাম, এলবো থেকে ওই ফোরামের দিকে, রিস্টের দিকে পেইন দৌড় দেয়। আর্নিকা মন্টানা, ফিয়ার অফ টাচ। ঠিক আছে, এনি মোশন। আর্নিকার পরের রেমেডি কি? আর্নিকার পরের রেমেডি কি কেউ একজন বলেন? রোডোডেনড্রন। রোডোডেনড্রন, ক্রনিক রিউমেটিজম, স্মলার জয়েন্ট, অ্যাগ্রাভেটেড বাই থান্ডারস্টর্ম, থটস অফ থান্ডারস্টর্ম, এগুলো সবসময় মনে রাখবেন। ঠিক আছে, অ্যাগ্রাভেটেড এট নাইট, রাত্রেবেলা বাড়ে,
মর্নিং এর দিকে বাড়ে, বৃষ্টির আগে বাড়ে, রেস্টে বাড়ে, পেইন উপর থেকে নিচের দিকে যায়, রাইট সাইড হচ্ছে। ঠিক আছে, রোডোডেন্ড্রন সবসময় থান্ডারস্টর্মের সাথে মনে রাখবেন, তাহলে কাজ হয়ে গেছে। আমি খুব ফাস্ট যাচ্ছি। ঠিক আছে, যে কোনো কোল্ড অ্যাগ্রাভেশনে নিউরালজিক পেইন হয়, নিউরালজিক পেইন হয় যে কোনো কোল্ড অ্যাগ্রাভেশনে। মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি সাইকোটিক মায়াজমের বাইরে বেলিস্পার, মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি সাইকোটিক মায়াজমের মধ্যে মেডোরিনাম। ঠিক আছে, যে কোনো ঠান্ডা লাগার পরে বুড়া মানুষদের হাঁটতে কষ্ট হয়, হাঁটা ঠিক থাকে না, লোকোমোটর অ্যাটাক্সিয়া, নাচ ফর্ম। ঠিক আছে, হ্যাঁ, নামনেস শুরু হয়ে যায় ঠান্ডা লাগার পরে। খুবই খুবই ইম্পর্টেন্ট রেমেডি এখানে আমাদের রস গ্লাভারা, তারপরে হচ্ছে সরি রাস্টাক্স, তারপরে হচ্ছে সুম্বুল, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, ক্যালকেরিয়াপ্টোর এবং এটিস। খুবই ইম্পর্টেন্ট রেমেডি। ডেলিস্পার নিয়ে একটু কথা বলি। সাডেন, আমি খুব ফাস্ট বলতেছি, আপনাদের বিরক্ত লাগলে আমাকে জানেন, আমি সাথে সাথে বন্ধ করে দেবো। আমি আবার এটা দ্বিতীয় দিকে নিতে চাচ্ছি না, আমার আর 13টা স্লাইড বাকি আছে। আমি খুব ফাস্ট বলতেছি। ডেলিস্পার, ডেলিস্পারে যে কথাটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে সাডেন, হঠাৎ করে। সাডেন ছাড়া বেলিস্পার হয় না, সাডেন ছাড়া বেলিস্পার হয় না। এবং কি হয়, ঠিক আছে, ঠান্ডা লাগিয়া হঠাৎ করে ঠান্ডা, সরি ভিজা গিয়া হঠাৎ করে ঠান্ডা লাগছে, ঠিক আছে, অথবা গরমের মধ্যে হঠাৎ করে ঠান্ডা কোনো কিছু খেয়ে ফেলছে, কোল্ড লিকুইড খেয়ে ফেলছে, হ্যাঁ, গরম লাগার পরে বেলিস্পারের সবচেয়ে বড় পজিশন। বার্নেট, জেসি বার্নেট বলছেন, শীট অ্যাঙ্কার ইন উইকনেস আফটার গাউটি অ্যাটাক। গাউটের পরে বেলিস্পার হচ্ছে শীট অ্যাঙ্কার, সবচেয়ে বড় রেমেডি। জেসি বার্নেটের কথা, আমার কথা না। ঠিক আছে, বেলিস্পারের মধ্যে আর্নিকার মতো ব্রুইস সোরনেস থাকে, মানে কেউ পিটাইছে, পুলিশে পিটাইলে যেরকম শরীরের মধ্যে ব্যথা করে, এটা কনকমিটেন্ট, সমস্ত কমপ্লেইনের সাথে বেলিস্পারের এই কনকমিটেন্ট থাকে, সমস্ত কমপ্লেইনের সাথে। কথাটা মনে রাখবেন। সুম্বুল, সুম্বুল আসলে হার্টের রেমেডি, আর্টেরিয়াল স্ক্লেরোসিসের রেমেডি, সবচেয়ে বড় রেমেডি বলা হয় সুম্বুল। আর কি ক্যাটিগাস অক্সিমেন্থাস নাকি, আর জোনা। তো পাঠক দিছেন একটাই, এটা সুম্বুল দিছেন, পাঠক সাহেবের যে পাঠকিতে দেখেন। তো সুম্বুলের মূল কথা হচ্ছে নামনেস, নামনেস, ইনসেন্সিবিলিটি ঠান্ডা লাগার পরে, নামনেস, ইনসেন্সিবিলিটি আপার লিম, নামনেস, ইনসেন্সিবিলিটি ইন কোল্ড ওয়েদার। সুম্বুল, হার্ট যদি কনকমিটেন্ট পান, আপনি সুম্বুল দিয়া বসে থাকেন, রোগীর খবর নেওয়ার দরকার নাই, ফোন নেওয়ার ধরারও দরকার নাই, অলমোস্ট অনেকটুকুই কমে যাবে। সুম্বুল কিন্তু খুব বড় রেমেডি, সুম্বুলকে শুধু হার্টের মধ্যে আটকে রাখেন না। নাক্সভম, নাক্সভম, নাক্সভমের পেশেন্টের মূল কথা আমরা একটু পরে বলতেছি, যেটা দিয়ে আপনি নাক্সভম কনফার্ম করবেন। নাক্সভমের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে লার্জ মাসেলের রিউমেটিক ব্যথা, ট্রাঙ্কের ব্যথা, চেস্টের ব্যথা, ব্যাকের ব্যথা। নাক্সভম এক্সট্রিমলি ওভার সেন্সিটিভ, এক্সট্রিমলি ওভার স্ট্রাইকিং থাকে না, এক্সট্রিমলি ওভার সেন্সিটিভ। ঠিক আছে, এর কিছুক্ষণ পরে পরে ঠান্ডা লাগে, কিছুক্ষণ পরে পরে গরম লাগে। ঠিক আছে, নাক্সভমের রোগী যখন ব্যাক পেইন হয়, তখন সে ব্যাকে বিছনার থেকে এদিক থেকে ওদিকে মুড়তে পারে না, আগে বসতে হয়, তারপরে অন্যদিকে ঘুরতে হয়। এবার আপনাকে নাক্সভমের সবচেয়ে ইম্পর্টেন্ট মেন্টাল সিমটমটা বলি। নাক্সভমের মেন্টাল সিমটম হচ্ছে, নাক্সভমের রোগী আপনার সাথে কনসালটেশনে আইসা একটা ফালতু কথাও বলবে না, একটা ফালতু কথাও বলবে না। এবং রোগীর অ্যাটেন্ডেন্ট যখন কথা বলতে শুরু করবে, রোগী পারে না তারে থাপড়াবে। নাক্সভম ডিস্টার্ব পছন্দ করে না, অ্যাভারশন টু ডিস্টারবেন্স এর মধ্যে আছে, খুব ভালোভাবে আছে। থার্ড ফেজ, ক্রনিক প্যাথোলজি। ক্রনিক প্যাথোলজির মধ্যে আমার কি আছে, ক্র্যাম্পিং আছে। ক্র্যাম্পিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে কুপ্রাম, তারপরে হচ্ছে ক্যালিকস, তারপরে হচ্ছে আমার বারবেরিস, তারপরে হচ্ছে রুটটা, ক্র্যাম্পিং এর মধ্যে। ঠিক, বারবেরিস আমাদের বিগেস্ট রেমেডি, আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসে
সবচেয়ে বড় রেমেডি যদি বলা হয় কাউকে, সেটা হচ্ছে বারবেরিস ভালগারিস, সবচেয়ে বড় রেমেডি। ঠিক আছে, বারবেরিসের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই লোকটা মেন্টালি এবং বারবেরিস গ্রুপের, তো এটা নিয়ে অনেক কথা আছে, এত কথা যাচ্ছি না যেহেতু সময় অনেক বেশি চলে গেছে। আমি চেষ্টা করবো 11টার মধ্যে শেষ করে দিতে। ঠিক আছে, বারবেরিসের কয়েকটা ব্যাপার আছে। বারবেরিসের ব্যাপার হচ্ছে রিউমেটিক পেইন, যদি আপনি পেশাবের সমস্যার সাথে, হার্টের, সরি, কি জানি ওটার নাম, মহিলাদের ইউরিনের সমস্যার সাথে বা পুরুষের ইউরিনের কিডনির সমস্যার সাথে অথবা মেনসেসের সমস্যার সাথে যদি আপনি রিউমেটিক পেইন পান, the first remedy that should calm your mind is Barberis vulgaris. ফার্স্ট রেমেডি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এখন ম্যানিফেস্টেশন কি হবে? ম্যানিফেস্টেশন হবে যে ডিগিং পেইন হবে, টিয়ারিং পেইন হবে রেনাল রিজনে, কিডনির সাথে খুব বেশি কনকমিটেন্ট থাকে। একটা হচ্ছে সিনেসিয়া অরাস থাকে, সিনেসিয়া অরাস অবশ্য অন্য কাহিনী, কিন্তু কনকমিটেন্ট থাকে লাম্বার মাসেল এবং নি, লাম্বারের যে মাসেল গুলো আছে এবং হাঁটু, বারবেরিসের পেইন খুব সাংঘাতিক পেইন রে ভাই। ঠিক আছে, লাম্বাগো আফটার ওয়াকিং এ শর্ট ডিস্টেন্স, লেমনেস, হেভিনেস, স্টিফনেস অফ দ্য লেগ, পেইন ইন দ্য থাই এন্ড ব্যাক, হার্ট রাইজিং ফ্রম স্টিফিং অ্যাগ্রাভেটেড বাই লাইং ডাউন। ঠিক আছে, বারবেরিস। কুপ্রাম মেটালিকাম, কুপ্রাম মেটালিকাম হচ্ছে কুপ্রাম মেটালিকাম হচ্ছে ক্র্যান। এখন কুপ্রাম মেটালিকামের মধ্যে আপনি দেখবেন যে জয়েন্ট পেইন আছে, টুইচিং আছে, কুপ্রামের তো সব লক্ষণই আছে। কুপ্রাম মেটালিকাম কনফার্ম করবেন, কুপ্রাম মেটালিকামকে আপনি কনফার্ম করতে পারেন আপনি যদি ইয়ে করেন, আপনি যদি কুপ্রাম মেটালিকামকে মিনারেল ধরেন আর থুজাকে যদি আপনি প্ল্যান্ট ধরেন, থুজার যে মেন্টাল সিমটম গুলা ওগুলা কুপ্রাম মেটালিকামের মধ্যে। কুপ্রাম মেটালিকামের রোগী অত্যন্ত রিজিড, কুপ্রাম মেটালিকামের রোগী ধর্মীয় গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়, কুপ্রাম মেটালিকামের রোগী মানে যেটা চিন্তা করবে সেটাই সে করবে। ঠিক আছে, সাধারণত সৎ হয় এবং কুপ্রাম মেটালিকামের রোগী সবসময় একটা ক্র্যাম্পিনেস হয়, তার ইমোশন ঠিক মতো সে চাইলেও কাজ করতে পারে না, সে তার সব জায়গায় ক্র্যাম্পিনেস থাকে, কনভালশন থাকে ভিতরে ভিতরে। ঠিক আছে, সো এটা হচ্ছে কুপ্রাম মেটালিকাম। নেফেলিয়াম, নেফেলিয়াম ন্যামনেস প্লাস পেইন, সাইটিকার সবচেয়ে বড় রেমেডি বলা হয় না নেফেলিয়াম, জ্যান্থোজাইলাম, ম্যাক্রোটিনাম। ম্যাক্রোটিনামের ব্যবহার কমে গেছে কারণ ম্যাক্রোটিনামের এখন আগের রেপার্টরি থেকে এখন কিছু সিমটম বাদ গেছে, কেন জানি না, কিন্তু ম্যাক্রোটিনামের কিছু ব্যবহার ছিল আগে। তো নেফেলিয়ামে কি হয়, সাইটিক নার্ভে, লেফট সাইটিক নার্ভে সাধারণত সাইটিক নার্ভে পেইন হয়, নামনেস অল্টারনেটিং উইথ পেইন। সাধারণত পেইনটা থাকে না, ফাটক উনার কোনো একটা লেখায়, ম্যাটেরিয়াতে নাই সম্ভবত, এসআর ফাটক স্যার কোন একটা লেখায় বলছেন যে নেফেলিয়ামের সাথে সবসময় যে পেইন থাকবে এমন কোনো কথা নাই। এখন এটা আমি জানি না ওটা উনি কিভাবে লিখছেন, এত বড় ডাক্তার। ঠিক আছে, হ্যাঁ, পা উঁচু কইরা টাইনা ধরে রাখলে ভালো লাগে, ফ্লেক্সিং করলে ভালো লাগে, কাইটা লাক্কা পা উপরে উঠায় রাখলে ভালো লাগে, মনে আছে তো নাকি? ঠিক আছে, হ্যাঁ, এবং মানে পেইনটা এরকম হবে, জয়েন্ট নাড়ানোর সময় মনে হবে যে আমার যে দুই হাঁটুর যে ভাঁজ, এই দুই হাঁটুর ভাঁজের মধ্যে প্রচুর পরিমাণে যে পরিমাণে মানে তরলতা থাকতে হইতো, তেলের মতো থাকতে হইতো, যে এটা থাকলে ভাঁজটা খুব সাধারণভাবে খুলে যাইতো, এরকম ভাবে নাই। এটা নেফেলিয়ামের খুব নরমাল একটা ফিলিং। ঠিক আছে, হ্যাঁ, ক্রনিক মাসকুলার রিউমেটিজম গেল নেফেলিয়াম। সাইটিকাতে যদি উইন্টারে সাইটিকা হয় এবং ব্লাড কমে যায়, সাইটিকার পেইন মনে হয় যে ব্লাডের জন্য কমে গেয়া হয়েছে, ডাক্তার যদি দেখে আপনার ইয়া কইরা ইউএসজি কইরা যে ব্লাড কইমা সাইটিকা হয়েছে, সম্ভবত রেমেডিটা হচ্ছে ইগনিশিয়া। স্টিফনেস অফ রিস্ট ইন কোল্ড ডাম্প ওয়েদার, রাস্টাক্স অথবা রুটা। ঠিক আছে, রুটা ওভার এক্সারশন। ঠিক আছে, রাস্টাক্স তো আগে বলছি আপনাকে। আচ্ছা, কোল্ড ওয়েদারে প্যারালাইসিস এর মতো কাহিনী আসতেছে, কস্টিকাম ডালকামারা, এবং ঠান্ডা লাগার পরে প্যারালাইসিস বাড়তেছে, সালফার, কস্টিকাম, রাস্টাক্স। এবার আসেন কয়েকটা ছোট ছোট রেমেডি করে আমরা শেষ করে দিই। কস্টিকাম, কস্টিকামের ব্যাপারটা হচ্ছে, মূল কথা হচ্ছে যে
ক্রনিক আর্টিকুলার রিউমেটিজম। আর্টিকুলার রিউমেটিজম এই আঙ্গুল নাড়াইতে গেলে আর্টিকুলেশন নাড়ানো না, আর্টিকুলার রিউমেটিজম মূল কথা হচ্ছে ক্রনিক। এ কিন্তু কার্বন গ্রুপের রেমেডি, সুতরাং এই যে প্রবলেম নিয়ে আসবে সাধারণত ক্রনিক নিয়ে আসবে। রিউমেটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে, এবং কি হয় জয়েন্ট স্টিফ, এবং জয়েন্ট এমন ভাবে একটা কাহিনী করে মনে হয় যে এই লিম্ব মানে হাত পায়ের যে শেপ আছে শেপ নিয়ে টানাটানির মধ্যে পড়ে যেতে হবে। অ্যাগ্রাভেটেড বাই কোল্ড, অ্যামিলিয়েটেড বাই ওয়ান, ঠিক আছে। শোল্ডার ডেলটয়েডের প্যারালাইসিস, স্পস্টিকাম খুবই ইম্পর্টেন্ট রেমেডি। রাত্রেবেলা হইলে ম্যাগনেসিয়াম গ্রুপ খুবই ইম্পর্টেন্ট রেমেডি, ঠিক আছে। স্পস্টিকামের একটা কথা সব সময় মনে রাখবেন, স্পস্টিকামের পেইন সন্ধ্যার সময় আসে, সকালবেলা চলে যায়। এই কথাটা সব সময় মনে রাখবেন, কখনো ভুলবেন না, আল্লাহর রাস্তে। ডালকামারা, ডালকামারার রুগী কিরকম? ডালকামারার রুগী হচ্ছে, আচ্ছা ডালকামারার রুগী কিরকম ওই গল্পে একটু পরে যাই। ডালকামারা ওইটা তো জানি আমরা, সাডেন চেঞ্জ টু ডাম কোল্ড, মূলত হচ্ছে যেটা অ্যাগ্রাভেশন, লিটল এক্সপোজার টু কোল্ড। ক্রনিক রিউমেটিজম অল্টারনেটিং উইথ ডায়রিয়া, ডায়রিয়ার সাথে রিউমেটিজম অল্টারনেট করে। ঘাম খুবই বাজে সুইট ইয়ার হয়, ঠিক আছে, ঘাম কোনো রিলিফ পায় না, রেস্টে অ্যাগ্রাভেট করে। রাত্রেবেলার বাতাস এবং একটা সাইডে ডালকামারার পেইন হয়। ডালকামারার রুগী খুব ডিগনিফাইড, ডালকামারার রুগী অরামের মতো ডিগনিফাইড, খুবই ডিগনিফাইড। দেখেন একটা রুব্রিক আছে সোলম্যান, আগে ছিল অরাম আর ডালকামারা, এরপরে হায়োসিমাস প্লাটিনা পোডোফাইলাম এগুলা ঢুকছে, ঠিক আছে। লাম্বাগো from cold taking, lumbago from stooping, long stooping, lumbago damp weather aggravation, রুব্রিক দিয়ে দিছি, বাকিটা বুঝেন নিন। রুটা, রুটা বুঝতে হলে সিমটম দিয়া না বুঝা ঠান্ডা মাথায় মানসিক সিমটম দিয়া বোঝা ভালো, কারণ রুটার প্রেসক্রিপশন সবসময় কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন। রুটার সবসময় কনস্টিটিউশনাল রেমেডি এবং রুটার সমস্ত প্রেসক্রিপশন কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন। নাক্স ভমিকার মাইন্ড আর্নিকার মাসেলের সিমটম হচ্ছে রুটা। আবারও বলতেছি, নাক্স ভমিকার মাইন্ড আর্নিকার মাসেলের সিমটম, এই দুইটা যদি কখনো কারোর মধ্যে পান ঠান্ডা মাথায় রুটা দিয়ে দেন, ঠিক আছে। রুটার রুগী কখনো কাউকে বিশ্বাস করে না, রুটার রুগী মানুষকে অসম্ভব রকম অবিশ্বাস করে, রুটার রুগী অসম্ভব রকম সাসপিশাস হয়, রুটার রুগী সবসময় মনে করে মানুষ আমাকে ঠকাবে, ঠিক আছে। রুটার রুগী মনে করে জীবনে যা শিখছি যা করছি সবই ভুল, ঠিক আছে। গভীর ভাবে দুঃখ পায় যখন রুটা রুগী ইয়া করে ফেলে, মানুষ রুগী ইয়া হয়। এখানে আর্নিকার মতো বলছি না, আপনার সিমটম আসবে। তো দেখেন প্রথম সিমটমটাই হচ্ছে ডিপ সিটেড পেইন, লিম্ব হচ্ছে ভেরি সেনসিটিভ টু হার্ট অবজেক্ট, এটা আর্নিকার সিমটম, ঠিক আছে, এটা আর্নিকার সিমটম। রিউমেটিজম অফ দ্য রাইট রিস্ট এন্ড বোথ ফিট, ঠিক আছে, রাইট রিস্টের মধ্যে ডান হাতের কবজি এবং দোনো পায়ের মধ্যে রিউমেটিক পেইন থাকবে, হ্যাঁ, এবং পায়ের যে ইনস্টিপ আছে ডোরসাল এরিয়াটা আছে এটা কি হবে পাফি হয়ে যাবে, ফুলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ব্যাক পেইন স্টিচিং পেইন হবে যখন রুগী বসবে, ঠিক আছে। হ্যাঁ, এবং পায়ের হাড্ডিতে এই সোলের হাড্ডিতে এত বেশি পরিমাণ পেইন হবে রুগী জোরে পা রাখতে পারবে না ওই বেচারা, ঠিক আছে। অ্যাগ্রাভেটেড বাই রেস্ট অ্যান্ড ডাম্প ওয়েদার। আমার স্লাইড শেষ, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমারে করেন, আমি উত্তর দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনাদের